বৈকালিক শুভেচ্ছা সকলকে। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে পড়েছেন বৈঠকি মূলে উদ্যোগের উপদেষ্টা মহোদয় ডক্টর উদয় সরকারি অধ্যাপক মাতৃয়া বিশ্ববিদ্যালয়। ওনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে যুক্ত হ্যাঁ, ওয়েলকাম টু এভরিওয়ান। দুশো একটা শব্দ উজ্জ্বল, 200 একটা শব্দ। হ্যাঁ স্যার, ঠিক আছে। আমাদের রিসার্চ পারসন কি জয়েন করেছেন? হ্যাঁ স্যার, জয়েন করেছেন। আমাদের যিনি আজকের এই বৈঠকির আড্ডায় মুখ্য আলোচক হিসেবে রয়েছেন টুম্পা সরকার মহোদয়া, ওনাকেও বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের আজকের 37তম পর্বে স্বাগত জানাই এবং নমস্কার জানাই। ম্যাডাম, বৈকালিক শুভেচ্ছা নেবেন। নমস্কার। নমস্কার। আমরা ঠিক 28শে ফেব্রুয়ারির কথা ভাবলে সত্যি আজকে গায়ে কাঁটা দিচ্ছে এই কথাগুলো ভাবতে, যে আমরা আপনাদের সকলের আনুকূল্যে, সকলের সাহচর্যে, সকলের ভালোবাসায় বিন্দু বিন্দু করে একটা সিন্ধুতে পরিণত হওয়ার দিকে পা বাড়াবো, এই কথা ভাবলে সত্যি গায়ে কাঁটা দেয়। তবে এটা অসম্ভব কিছুও নয়, কারণ বিন্দু বিন্দুতেই জানি যে সিন্ধু হয়, এটা আমরা প্রত্যেকেই জানি এবং বিশ্বাস করি। তো ঠিক একই রকম ভাবেই বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগও বিন্দু বিন্দু করেই কিন্তু সিন্ধুর পথে পা বাড়িয়ে চলেছে। এক্ষেত্রে আপনাদের সকলের সাহচর্য, সকলের ভালোবাসা, সকলের কৃতজ্ঞতা, মানে সকলের আশীর্বাদ আমাদের এই যাত্রাপথের পাথেয় ঠিক যেভাবে আপনারা বৈঠকিকে ভালোবেসে এসেছেন, ভালোবাসছেন এবং আগামী দিনে ভালোবাসবেন, এই ভালোবাসাকে সঙ্গী করেই আমরা আগামী আরো বৃহত্তর পথে পা বাড়াতে পারবো, এই আশা এবং আকাঙ্ক্ষা রইল সকলের কাছে। সকলকে আবারও বৈকালিক শুভেচ্ছা জানিয়ে আজকের একটা মহত্বপূর্ণ দিনে একটা মহত্বপূর্ণ আলোচনা হতে চলেছে, একটু ভিন্ন ধরনের আলোচনা। আমরা এখনো পর্যন্ত বেশিরভাগ বৈঠকির পর্বেই গতানুগতিক আলোচনা নিয়েই আমরা থেকেছি, কিন্তু অতীত নিয়েই আলোচনা হয়েছে, কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপট বা সমসাময়িক কালের কোনো বিষয়কে নিয়ে সেইভাবে চর্চা হয়নি। আগামী দিনে এই বিষয়গুলোকে আমরা অবলম্বন করব এবং এই বিষয়গুলোকে নিয়ে ভাববো এবং সেভাবেই আমরা এগিয়ে যাব। তো এরকমই একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হতে চলেছে। আলোচনার বিষয়টা আপনারা প্রত্যেকেই দেখেছেন অবশ্যই। সেই বিষয়ে আমারও খুব বেশি ধারণা নেই। আমার সত্যি যখন ম্যাডাম প্রস্তাব দিলেন যে এই রকম একটা বিষয় নিয়ে বলতে চান, আমি ওনাকে মানে এক কথায় রাজি হয়ে গেলাম, এই কারণে যে এখান থেকে আমিও অনেক কিছু শিখতে পারবো, আমিও জানতে পারবো এই মানুষটার বিষয়ে। যে আইভান ইলিচ সম্পর্কে আলোচনা হবে, গল্প হবে, আড্ডা হবে, বিস্তৃতভাবে আজকের মুখ্য আলোচক যিনি রয়েছেন তিনি আলোচনা করবেন। কিন্তু প্রাথমিকভাবে বলে রাখি, এই আইভান ইলিচ যিনি 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন, রোমান ক্যাথলিক প্রাইস্ট হিসেবে পরিচিত, একজন অত্যন্ত সমসাময়িক কালের একজন অত্যন্ত প্রখ্যাত চিন্তাবিদ, দার্শনিক এবং সমাজ সমালোচক। এবং উনি আরো একটা বিশেষ কারণের জন্য বিখ্যাত। উনি একটা বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন, যেটা ডি স্কুলিং নামক এক গ্রন্থ। তো যাই হোক, ওনার সম্পর্কে বিশদে আমরা জানবো আজকের এই আড্ডা থেকে। আজকের মহত্বপূর্ণ দিন যেটা বললাম, যে আজকে
আন্তর্জাতিক শিশু দিবসের একটা প্রেক্ষাপট রয়েছে আমাদের ভারতবর্ষে, এই সরি জাতীয় শিশু দিবসের একটা প্রেক্ষাপট ভারতবর্ষে আজ রয়েছে। কিন্তু এই শিশু দিবস কেন হলো বা কি কারণে হলো, এটা আমাদের কাছে অনেকেরই জানা এবং অনেকেরই অজানা। আশা করছি যেহেতু সকলেই হায়ার এডুকেশনের সাথে যুক্ত, কম বেশি হয়তো সকলেই বা জেনে থাকবেন। প্রকৃতপক্ষে আজকের দিনটি ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন, এবং 1964 সালের পর থেকে আমি হ্যাঁ 1964 সালে যখন পণ্ডিত নেহেরু পরলোক গমন করলেন, তারপর থেকে ওনার এই দিনটিকে স্মরণে মননে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য শিশু দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু কেন শিশু দিবস হিসেবেই পালন করা হলো এরকম একজন বিদগ্ধ পণ্ডিত মানুষের দিন, জন্মদিনটিকে? কেননা পণ্ডিত জওহরলাল নেহেরু খুব শিশু প্রিয় মানুষ ছিলেন, অর্থাৎ ছোট ছোট শিশুদেরকে উনি খুব পছন্দ করতেন, উনি খুব ভালোবাসতেন। এক কথায় মানে একটা আমাদের মধ্যে কথা আছে বা আমরা অনেক সময় ভেবে থাকি, আমরা বয়োজ্যেষ্ঠরা, যে চলো ফিরে যাই সেই ছোটবেলার দুনিয়ায়। অর্থাৎ আমরা মাঝে মাঝেই একটা বিভিন্ন কাজের চাপ, বিভিন্ন ব্যস্ততা, এই ব্যস্ততা থেকে মুক্তি পেতে, নিরসন পেতে আমরা মাঝে মাঝে ইচ্ছে প্রকাশ করি যে আমরা সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে যাই, ছোটবেলার সেই স্মৃতিচারণার দিনগুলোতে ফিরে যাই, এবং সেখান থেকে আমরা অনেক মানসিক প্রশান্তি পাই, অনেক আনন্দ পাই, অনেক সুখ অনুভব করি। অর্থাৎ তো এই পরিপ্রেক্ষিতে বলতে গেলে এটা বলতেই হয় যে শৈশবের যে দিনগুলো, এগুলো সবাই পেরিয়ে আসার পরেও বারে বারে ফিরে পেতে চাই, কারণ সেই সময়ের দিনগুলো আমাদের কাছে সব দিনের জন্যই উজ্জ্বল এবং সুখকর এবং আনন্দদায়ক। তো এই রকম ভাবেই পণ্ডিত জওহরলাল নেহেরু শিশুদেরকে খুব ভালোবাসতেন, এবং শিশুরাও পণ্ডিত জওহরলাল নেহেরুকে অত্যন্ত পছন্দ করতেন, কারণ পণ্ডিত জওহরলাল নেহেরু শিশুদের সাথে সুযোগ পেলেই খুব বেশি মেলামেশা করতেন। তো তারই সেই জন্মদিনটিকে পালন করার জন্য, জন্মদিনটিকে স্মরণে রাখার জন্য শিশু দিবস হিসেবে পালন করা হয়ে আসছে 1964 সালের পর থেকে। কিন্তু প্রকৃতপক্ষে আন্তর্জাতিক শিশু দিবস পালন করা হয় 20 নভেম্বর, রাষ্ট্রসংঘ স্বীকৃত যে দিন। কিন্তু ভারতবর্ষে সেটা 14 নভেম্বর পালন করা হয়ে আসছে। যাই হোক, আমরা শিশু দিবস সম্পর্কে যেহেতু আজকে শিশু দিবস, আমি মানে গান বলার মতো অবস্থা আমার এখনো সেইভাবে অবস্থাটা নেই। আমি আজকেও পূর্ব দিনের মতো শুরু করব একটা কবিতা আবৃত্তির মাধ্যমে, শিশু দিবস সম্পর্কিতই কবিতা। কবির নাম অতনু নন্দী। কবি অতনু নন্দীর লেখা শিশু দিবস। স্বপ্নমাখা শীতের রাতের শেষে আজ আমরা আরো একটি শিশু দিবসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। অতিক্রান্ত স্বাধীনতার 75 বছর, তবুও দূর করতে পারিনি আমরাশোল আর খয়রাশোলের অপুষ্টি। কালো টাকার শ্মশান চুল্লিতে ভারত যখন শ্মশান ভৈরব, এখনো চোখে পড়ে ফুটপাতে উচ্ছিষ্ট নিয়ে কুকুরের সাথে শিশুদের ভাগ বাটোয়ারা। হায় রে সভ্যতা, ক্যামেরার ল্যান্সের তলায় ধরা পড়ে নগ্নতা, দরিদ্রতা, লুণ্ঠিত হয় শৈশব। মোহময়ী বাস্তবের করাল ভূমিতে পাদপৃষ্ঠ হতে থাকবে শিশুশ্রম, আর আমরা বোকার মতো লিরিক গাইব, এ বিশ্বকে শিশুর বসবাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। ধন্যবাদ।
এরপর আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব আমাদের মুখ্য আলোচকের পরিচিতি পর্ব। পরিচিতি পর্ব বলতে আমি কথায় কথায় মাঝে মধ্যেই বলে থাকি যে বৈঠকই এমন একটা জায়গা আমাদের দিয়েছে, বিশেষ করে আমাকে দিয়েছে, যে বিভিন্ন আলোচকের সাথে যারা বৈঠকিকে সমৃদ্ধ করতে আসছেন বা এসেছেন, কোনো না কোনো একটা যোগসূত্র আমার ব্যক্তিগত জীবন থেকে তাদের সাথে তৈরি হয়ে গেছে। কয়েকদিন আগেই, অর্থাৎ আগের সপ্তাহেই যিনি ছিলেন, ভারতী ব্যানার্জি মহোদয়া, ওনার পুরুলিয়াতে শ্বশুর বাড়ি। আমি কিন্তু এই কথা জানতাম না আগে, যে পুরুলিয়ার কোনো মানুষ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এই বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। এই বৈঠকই আমাকে সেই ধারণাটা তৈরি করতে সাহায্য করেছে। ঠিক তেমনি আজকের মুখ্য আলোচক যিনি রয়েছেন, টুম্পা সরকার মহোদয়া, ওনাকে আবারও স্বাগত জানাই। উনি এই পশ্চিমবঙ্গের জঙ্গলমহল বলে যে চারটে জেলা পরিচিত, সেই জঙ্গলমহলেরই অন্যতম জেলা বাঁকুড়া জেলার মানুষ, এবং উনি অধ্যাপনা করেন হুগলি জেলার নবগ্রাম হীরালাল পাল কলেজের শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান এবং সহকারী অধ্যাপক। ওনার বিষয়ে বলার মতো যে বিষয়গুলি রয়েছে, তাতে অত্যন্ত সুদক্ষ একজন শিক্ষিকা, অধ্যাপিকা এবং গবেষিকাও, সেই সঙ্গে সঙ্গে বিভাগীয় প্রধান হিসেবে প্রশাসনিক দায়িত্বও পালন করছেন। অধ্যাপনার পাশাপাশি উনি বিভিন্ন গবেষণামূলক কাজকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন এবং মানব সমাজকে, মানুষকে, শিক্ষা জগৎকে সমৃদ্ধ করে চলেছেন। এই ওনার বিস্তারিত সংক্ষিপ্ত পরিচিতি। আমরা আর খুব বেশি দেরি না করে আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ে, এবং আজকের মুখ্য আলোচিকা তথা নবগ্রাম হীরালাল পাল কলেজের শিক্ষা বিভাগীয় অধ্যাপিকা এবং বিভাগীয় প্রধান মাননীয়া টুম্পা সরকার মহোদয়াকে আবারও বৈঠকি তোমায় আমায় মিলে উদ্যোগের পক্ষ থেকে, সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের পক্ষ থেকে স্বাগত জানাই এবং আপনার আলোচনা পর্ব শুরু করার জন্য অনুরোধ জানাই। নমস্কার, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, একদম ম্যাম শোনা যাচ্ছে। বেশ, প্রথমেই বলি যে বৈঠকিতে আসতে পেরে আমি নিজেই অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত। সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহাশয়কে আমার তরফ থেকে অত্যন্ত অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি এইরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন যেখানে কিন্তু প্রত্যেকটি রবিবারে আমরা দেখতে পাচ্ছি নিজেদের মাতৃভাষায় একটি আলাপ বা আলোচনা হচ্ছে। এই আলোচনাটা কিন্তু সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাকে নিয়েই হচ্ছে। যাই হোক, সেই সঙ্গে সঙ্গে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো যার সুদক্ষ পরিচালনায় এবং উপস্থাপনায় এই বৈঠকটি ক্রমশ এগিয়ে চলেছে। তিনি হচ্ছেন উজ্জ্বল মাহাতো। উজ্জ্বল বাবু, আপনাকে ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। বেশ, বেশি আপনার কথা কথা, না বলে যেটা আমি করব যে ম্যাডাম, আজকের আপনার যে বিষয় কথা নিয়ে শোনা মূলত গেল না। আমাদের এই আলোচনা বা রবিবাসরীয় আখড়া, সেটাতে আমি মূল প্রসঙ্গে যাব। আচ্ছা, এক্ষেত্রে আমি বলি আমি পিপিটি শেয়ার করব, আপনারা একটু দেখতে পাচ্ছেন কিনা আমায় জানাবেন। ওকে ওকে ওকে। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম, শেয়ার হয়েছে। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। বেশ,
আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছেন। আজকে আমাদের এই রবিবাসরীয় আখড়ায় আমি যেই বিষয়টি নিয়ে প্রত্যেকের সঙ্গে আলোচনা করতে চলেছি বা একটি বৈঠকে আড্ডা দিতে চলেছি, সেটা হচ্ছে কিন্তু ইভান ইলিচ সম্পর্কে, এবং বিষয়টি হচ্ছে শিক্ষা প্রসঙ্গে ইভান ইলিচ। এখানে আমরা একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছি, আমার স্লাইডে প্রেজেন্ট হচ্ছে। ইনি হচ্ছেন ইভান ইলিচ। এনার সম্পর্কে তো বেশ কিছুটা উজ্জ্বল মাহাতো বাবু বলেই দিলেন, আমিও আসবো প্রসঙ্গে। তার আগে আমি যে বিষয়টা বলতে চাইছি এখানে, যে যেহেতু এটা একটা রবিবাসরীয় আখড়া এবং আড্ডার মধ্য দিয়ে আমরা শিখছি, বিভিন্ন ধরনের আলোচনার মধ্য দিয়ে আমরা শিখছি। বিশেষ করে আমাকে যেটা বলা হয়েছিল যে যারা ইউজি লেভেলের স্টুডেন্ট, অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছে, অর্থাৎ যারা বিএ ইন এডুকেশন পড়ছো, তাদের জন্যই মূলত এই আলোচনা। তো সেই দিক থেকে বিচার করে যেটা আমি ঠিক করেছি, আজকের এই বৈঠকিতে আড্ডার মধ্য দিয়ে আমি তোমাদেরকে কয়েকটি বিষয় সম্পর্কে জানাবো বা অবগত করব। এবার যেহেতু এটি একটি শিক্ষামূলক আলোচনা বা শিক্ষা বিষয়ক একটি আড্ডা, সেহেতু আমাদের কিন্তু বেশ কিছু উদ্দেশ্য থাকবে, তাই তো? উদ্দেশ্য থাকাটাই বাঞ্ছনীয়। আমাদের আজকের এই বৈঠকের যে উদ্দেশ্যগুলো থাকবে, সেটাকে আমি মূলত এখানে পয়েন্ট করে রেখেছি একটুখানি। আশা করছি দেখতে পাচ্ছ প্রত্যেকে। প্রথমত হচ্ছে, এই আড্ডার মধ্য দিয়ে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে ইভান ইলিচের সংক্ষিপ্ত জীবনী। এটা আমাদের মূলত উদ্দেশ্য। সেই সঙ্গে আমাদের আরো উদ্দেশ্য হচ্ছে ইভান ইলিচের শিক্ষা দর্শন সম্পর্কে জানা। নেক্সট আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিস্কুলিং সোসাইটি কি সেটা সম্পর্কে জানা, লার্নিং ওয়েব কি সেটা সম্পর্কে জানা। মূলত এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষা প্রসঙ্গে ইলিচের মতামত, এবং অতি অবশ্যই বর্তমান সময়ে বা বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাক্ষেত্রে ইলিচের অবদানটাও কিন্তু আমরা মোটামুটি ভাবে জানার চেষ্টা করব। উজ্জ্বল মাহাতো বাবু বলেই দিয়েছেন, ইলিচ সম্পর্কে একটি ছোট্ট বিবরণী তিনি দিয়েছেন। এখানে যারা স্টুডেন্টরা আছো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ ছবিটি। ইনি হচ্ছেন ইভান ইলিচ। আরো একবার বলি, ইনি হচ্ছেন একাধারে একজন দার্শনিক, একজন চিন্তাবিদ, একজন শিক্ষাবিদ, এবং একই সঙ্গে কিন্তু রোমান ক্যাথলিক প্রিস্ট। প্রিস্ট অর্থাৎ যিনি ধর্মযাজক। এবার গল্পটা শুরু করি তোমাদের সঙ্গে। আচ্ছা, যারা স্টুডেন্ট আছো বিএ ইন এডুকেশন বা পিজি বা এমএ ইন এডুকেশন, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি তুমি করে কথা বলছি। এবার যে গল্পটা বা আড্ডাটা তোমাদের সঙ্গে দেব সেটা শুরু হচ্ছে। সালটা হচ্ছে 1926, আর তারিখটা হচ্ছে 4th সেপ্টেম্বর। একজন রোমান ক্যাথলিক বাবা এবং ইহুদি মায়ের ঘরে ভূমিষ্ঠ হলেন একটি শিশু। দেশটা হচ্ছে অস্ট্রিয়া। এই অস্ট্রিয়ায় রোমান বাবা এবং ইহুদি মায়ের সন্তান হচ্ছেন এই ইভান ইলিচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রিয়ায় ইভান ইলিচ জন্মগ্রহণ করলেন 1926 সালে। বেশ কিছুটা বড় হলেন। তার পরপর যেটা হলো যে দেশ জুড়ে, অর্থাৎ অস্ট্রিয়ায় সমগ্র দেশটা জুড়ে শুরু হলো নাজি উত্থান। তোমরা নাজি সম্পর্কে পড়েছো, ইতিহাস বইতে পড়েছো। সেখানে নাজি বাহিনীর উত্থান শুরু হলো। যেহেতু ইভান ইলিচের মা একজন ইহুদি ছিলেন, সেহেতু তারা কি করলেন, যে নাৎসি বা নাজি বাহিনীর যে দৌরাত্ম্য বা যে অত্যাচার, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ইটালি ফ্লোরেন্স শহরে গিয়ে আশ্রয় নিলেন। সেখানে ইলিচ কিন্তু বেড়ে উঠলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইলিচ জন্মাবার পরে অল্প কিছুদিন পরেই কিন্তু তাকে মাতৃভূমি বা তার জন্মভূমি ত্যাগ করতে হলো। ফ্লোরেন্স শহরে কিছুদিন থাকার পর ইলিচ কিন্তু সেখানেই ভর্তি হলেন। বিদ্যালয় জীবন তার মধ্যে শেষ হয়ে গেছে। হবার পর তিনি ফ্লোরেন্সের দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্সে ভর্তি হলেন। বিষয় হিসেবে কি বেছে নিচ্ছেন? বিষয় হিসেবে বেছে নিলেন হিস্টোলজি এবং
ক্রিস্টালোগ্রাফি। হিস্টোলজি কি, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। হিস্টোলজি হচ্ছে টিস্যু এবং সেল অর্থাৎ কোষ সংক্রান্ত একটি বিষয়, এটা বিজ্ঞানের একটি ব্রাঞ্চ, এবং সেই সঙ্গে সঙ্গে ক্রিস্টালোগ্রাফি এটাও কিন্তু সায়েন্সের একটি ব্রাঞ্চ, যেখানে অ্যাটমিক এবং মলিকিউলার স্ট্রাকচার বিষয়কে পড়ানো হয়। এই দুটো বিষয় নিয়ে ইলিচ পড়ছেন। কোথায় পড়ছেন? ফ্লোরেন্স ইউনিভার্সিটিতে। এর মধ্যে দেখা যাচ্ছে যে 1939 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি শুরু হয়ে গেছে। ঠিক সেই সময়ে ইলিচের মনে তার মাতৃভূমিতে বা জন্মভূমিতে ফিরে যাবার একটা তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিল। এবার যখন তার মধ্যে এই নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার একটি তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিচ্ছে, তখন ইলিচ দেখতে পাচ্ছেন তিনি তার নিজের মাতৃভূমিতেই বহিরাগত। কেন? কারণ তার কাছে কোনো লিগ্যাল ডকুমেন্ট নেই। তিনি যে সেখানকার নাগরিক, তার তো কিছু বৈধ কাগজপত্র বা ডকুমেন্ট থাকতে হবে, সেটা ইলিচের কাছে নেই। তিনি সেই মুহূর্তে ভাবলেন যে হতে পারে যে তিনি যদি মিডিয়েভাল হিস্ট্রিতে পড়েন, তাহলে হয়তো অস্ট্রিয়াতে ফিরে যাবার কোনো একটা আশা থাকতে পারে। এটা ভেবে তিনি মিডিয়েভাল হিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রির জন্য ভর্তি হচ্ছেন স্লেজবার্গ ইউনিভার্সিটিতে। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারছো আশা করছি। এরপর তিনি সেখানে ডক্টরেট ডিগ্রি করার পর কোথায় ফিরে এলেন? ইটালিতে। ইটালিতে ফিরে এসে তিনি পুনরায় আবার রোমে গেলেন। রোমে গিয়ে পন্টিফিকাল গ্রেগরিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হলেন। এবার তিনি বিষয় হিসেবে নিলেন থিওলজি এবং ফিলোসফি। ততদিনে তার হিস্টোলজি পড়া কমপ্লিট হয়ে গেছে, ক্রিস্টালোগ্রাফি পড়া কমপ্লিট হয়ে গেছে। তিনি বেশ কিছুদিন সময় ধরে ডক্টরেট ডিগ্রি করলেন। তারপরে তিনি কিন্তু আবার থিওলজি এবং ফিলোসফিতে ভর্তি হলেন। কেন তিনি থিওলজি এবং ফিলোসফি কোর্সে ভর্তি হলেন? কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে ইলিচ ভাবলেন যে তিনি ক্যাথলিক প্রিস্ট হবেন। অর্থাৎ সেই মুহূর্তে তার মধ্যে ধর্মযাজক হবার একটা তীব্র বাসনা বা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। সেই থেকেই তিনি থিওলজি এবং ফিলোসফি কোর্সে ভর্তি হলেন। এবার কিন্তু ইলিচের আশা পূর্ণ হলো। 1991 খ্রিস্টাব্দে তিনি ক্যাথলিক প্রিস্ট হিসেবে কিন্তু নিযুক্ত হলেন, এবং তার বেশ কিছু বছর পর 1956 সালের দিক করে তিনি ক্যাথলিক ইউনিভার্সিটির অফ পুয়ের্তো রিকোর ভাইস রেক্টর হিসেবে নিযুক্ত হলেন। এবার এই যে তিনি ক্যাথলিক ইউনিভার্সিটিতে ভাইস রেক্টর হিসেবে নিযুক্ত হলেন, সেখানে গিয়ে কিন্তু তিনি বেশ কিছু জ্ঞানীগুণী মানুষের বা বেশ কিছু বিখ্যাত মানুষের সান্নিধ্যে এলেন। আহ হ্যাঁ, শোনা যাচ্ছে ম্যাম। আচ্ছা, বেশ, ঠিক আছে। কি শেয়ার হচ্ছে? মাঝখানে বোধহয় একটু অফ হয়ে গেছিল, এখন কি শেয়ার হয়েছে? ইয়েস হ্যাঁ ম্যাম। ম্যাম, শেয়ার হয়েছে। ইভান ইলিশ স্যারের ছবিটা দেখা যাচ্ছে। বেশ, ঠিক আছে। আমরা যেটা এখন জানছি সেটা হচ্ছে ইভান ইলিচের সংক্ষিপ্ত জীবনী। বেশ, এবার পুয়ের্তো রিকোতে যখন তিনি ভাইস রেক্টর হিসেবে ছিলেন, আমরা কি জানলাম? সেখানে তিনি কিন্তু বিভিন্ন বিখ্যাত জ্ঞানীগুণী মানুষের সান্নিধ্যে আসছেন। এবার এই যে বিখ্যাত মানুষেরা রয়েছেন, তার মধ্যে যেটা উল্লেখযোগ্য ছিলেন, তার নাম হচ্ছে এভারেট রাইমার। এই এভারেট রাইমার ইলিচের শিক্ষা দর্শনকে ভীষণভাবে প্রভাবিত করেছে, যেটা আমি পরে তোমাদের সঙ্গে বলবো, আলোচনা করব বিষয়ে। আর তার আগে বলি, ইলিচ যখন এই ইউনিভার্সিটি অফ পুয়ের্তো রিকোতে রয়েছেন, সেই মুহূর্তেই কিন্তু তার সঙ্গে ক্যাথলিক হায়ারার্কি যে সিস্টেম রয়েছে, তাদেরকে ক্রিটিসাইজ করার জন্য কিন্তু একটা সমস্যা তৈরি হলো। যাজক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, এবং যাজক পদ থেকে তাকে সরিয়ে দেবার পর ইলিচ যেটা করলেন, তিনি পুনরায় পুয়ের্তো রিকো ছেড়ে চলে এলেন কুয়ের্নাভাকা বলে একটি জায়গায়, কুয়ের্নাভাকা বলে একটি জায়গায়। সেখানে তিনি চলে গেলেন। সেখানে গিয়ে তিনি কি করলেন? সেখানে গিয়ে তিনি একটি সেন্টার বা একটি প্রতিষ্ঠান স্থাপন করলেন, যেটার নাম ছিল
সেন্টার ফর ইন্টারকালচারাল ফরমেশন বা সিআইএফ, সংক্ষেপে এটাকে সিআইএফ বলা হচ্ছে। 1961 সালে এটা তৈরি করেন। পরবর্তীকালে এই যে সিআইএফ যে সেন্টারটা রয়েছে এটাই কিন্তু সিআইডিওসি নামে বিখ্যাত হয়। সিআইডিওসি কি? সিআইডিওসি হচ্ছে সেন্টার ফর ইন্টারকালচারাল ডকুমেন্টেশন। এটি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি কি করা হতো বলতো, যে ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের যে ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো রয়েছে, অর্থাৎ ভাষা বিষয়ক যে সমস্ত কোর্সগুলো রয়েছে সেগুলো অফার করা হতো। বিশেষ করে নর্থ আমেরিকার থেকে যে সমস্ত মিশনারিরা আসতেন তাদের জন্য। আর এই সেন্টারটার একটা বিশেষ উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ভাষা শিক্ষার সাহায্যে অন্যান্য দেশের যে সংস্কৃতি রয়েছে সেটাকে চেনা, সেটাকে জানা বা বোঝার চেষ্টা করা। ইভান ইলিচের ভাষার প্রতিও একটা ভীষণ আগ্রহ ছিল, কারণ ইভান ইলিচ যখন জন্মগ্রহণ করলেন ভিয়েনা, অস্ট্রিয়াতে, তারপর থেকে উনি দেশত্যাগ করলেন। তারপর তিনি কিন্তু বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছেন এবং সেইখানকার মানুষজনের সান্নিধ্যে এসে বড় হয়েছেন। তো সে কারণে কিন্তু তিনি ছোট থেকেই বিভিন্ন ভাষা রপ্ত করেছিলেন। তাই ভাষার প্রতি তার একটা সহজাত দক্ষতা কিন্তু আগে থেকেই ছিল। বেশ, এটা গেল ইভান ইলিচের সংক্ষিপ্ত জীবনী। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইভান ইলিচের শিক্ষা দর্শন সম্পর্কে। শিক্ষা দর্শনের ক্ষেত্রে বলি, যেটা এর আগে বলেছি, যে তিনি যখন পোর্তো রিকোতে ছিলেন, ইউনিভার্সিটি অফ পোর্তো রিকোতে ভাইস রেক্টর হিসেবে, সেই সময়ে যে সমস্ত জ্ঞানীগুণী মানুষজনের সান্নিধ্যে এসেছিলেন তারা তার শিক্ষাকে, শিক্ষা চিন্তাকে বা শিক্ষা দর্শনকে ভীষণভাবে সমৃদ্ধ করেছিল। তার মধ্যে যার নামটা বলেছিলাম, যে এভারেট রাইমার, এই এভারেট রাইমারও কিন্তু ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং চিন্তাবিদ। এভারেট রাইমার এবং ইলিচের মধ্যে একটি বন্ধুত্ব তৈরি হয়, মানে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু তৈরি হয়। যখন ইলিচ পোর্তো রিকো ছেড়ে চলে এলেন, কুয়ের্নাভাকাতে সিআইএফ তৈরি করলেন, সিআইডিওসি যেটা পরবর্তীকালে নামকরণ হলো, সেখানেও তিনি যখন এলেন তখনও কিন্তু তিনি রাইমারের সান্নিধ্য লাভ করছেন। সিআইডিওসির সেন্টারে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষা বিষয়ক আলোচনা করা হতো, বিভিন্ন ধরনের শিক্ষা বিষয়ক প্রস্তাব রাখা হতো এবং সেখানে রাইমার এবং ইলিচের মধ্যে কিন্তু নিয়মিত দেখা সাক্ষাৎ হতো। নিয়মিত দেখা সাক্ষাতের মধ্য দিয়ে তারা কি করতেন, নিজেদের মধ্যে শিক্ষা বিষয়ক যে সমস্ত চিন্তা ভাবনা গুলো আছে, যে সমস্ত মতামত গুলো আছে, সেগুলোকে সেখানে তারা ব্যক্ত করতেন। ঠিক এইরকম ভাবে তারা যখন নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করছেন, তখন তারা তৎকালীন সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে যে স্কুল ব্যবস্থাটা ছিল বা বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা যেটা ছিল সেটা সম্পর্কে কিন্তু বেশ কিছু প্রশ্ন তুললেন। ইলিশ পরবর্তীকালে তার ডি স্কুলিং বই, যেটা আমি তোমাদেরকে পরে আর একটু পরে স্লাইডটা প্রেজেন্ট করব, সেখানেও কিন্তু রেইমারের এই যে তার সান্নিধ্যে ইলিচের যে শিক্ষা দর্শনের প্রভাব এবং ইলিচের সামগ্রিক যে শিক্ষা চিন্তা ভাবনা, সেটার ক্ষেত্রে রাইমারের যে অবদান সেটাকে কিন্তু তিনি স্বীকার করেছেন, বারংবার তিনি কিন্তু এটা স্বীকার করেছেন। বেশ, এবার আমরা আবার সিআইডিওসি তে ফিরে যাই। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলিচ এবং রাইমার নিজেদের মধ্যে স্কুল শিক্ষার, তৎকালীন গতানুগতিক প্রচলিত যে স্কুল শিক্ষা অর্থাৎ প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা, সেটা নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন এবং স্কুল শিক্ষার অসারতা সম্পর্কে প্রশ্ন তুলছেন। এই সময়ে যেটা হলো, যে ইলিচ বলছেন যে যতদিন না পর্যন্ত আমি রাইমারের সান্নিধ্যে এসেছিলাম, অর্থাৎ সেটা পুয়ের্তো রিকো এবং সিআইডিওসি যখন কুয়ের্নাভাকাতে অবস্থান করতেন সেই সময়, তার আগে অবধি কিন্তু আমার গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা সেটা সম্পর্কে কোনো প্রশ্ন ছিল না, কারণ আমি নিজেই এই সিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়েছি। কিন্তু যখন রাইমারের সঙ্গে আমি আমার শিক্ষা চিন্তা মতের আদান প্রদান করছি, ঠিক সেই সময় বুঝতে পারলাম যে এই যে বাধ্যতামূলক স্কুল শিক্ষা, সেটার অসারতা। এবার দেখো, শুধুই কি রাইমারের শিক্ষা চিন্তা, রাইমারের ভাবনা চিন্তা ইলিচকে নাড়া দিয়েছিল? এটুকুই কি শুধুমাত্র তার শিক্ষা দর্শনকে প্রভাবিত করেছিল? না, শুধু এটুকুই নয়, সেই সঙ্গে কি ছিল,
প্রথমেই বলেছি যে ইলিচ নিজের জন্মভূমি ত্যাগ করেছেন, অন্য দেশে আশ্রয় নিচ্ছেন। যখন অন্য দেশে আশ্রয় নিচ্ছেন সেই সময় কিন্তু তাদের অর্থনৈতিক সংকট একটা দেখা যায়। যদিও ইলিচ অস্ট্রিয়ায় যখন জন্মগ্রহণ করেছিলেন তার পরিবার কিন্তু সচ্ছল ছিল আর্থিক দিক দিয়ে, কারণ তার বাবা একজন পেশায় ইঞ্জিনিয়ার ছিলেন। কিন্তু যখন একটি দেশ ত্যাগ করে অন্য একটি দেশে তারা পলায়ন করতে বাধ্য হচ্ছেন, সেই মুহূর্তে কিন্তু তাদের অর্থনৈতিক সংকট দেখা যায়। আর কি হয় যে বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর ফলে ইলিচের মধ্যে কিন্তু বেশ কিছু অভিজ্ঞতা অর্জন হয়, অর্থাৎ ইলিচ বেশ কিছু অভিজ্ঞতা লাভ করেন, যেগুলো তার শিক্ষা চিন্তাকে কিন্তু ভীষণভাবে সমৃদ্ধ করেছে। ইলিচ পরবর্তীকালে তার শেষের দিকে, অর্থাৎ তার জীবনের শেষের দিকে কিন্তু বলেছেন যে মহাত্মা গান্ধীর দ্বারাও তিনি কিন্তু ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছেন। কিন্তু যেহেতু সেটা জীবনের অনেকটা শেষ দিকে, তাই আমরা মূলত যে আজকের আলোচনাটা করব সেখানে কিন্তু রাইমারের প্রভাবটাই বেশি দেখতে পাবো। এটা হচ্ছে ইভান ইলিচের শিক্ষা দর্শন। ইভান ইলিচের শিক্ষা দর্শন শুধুমাত্র এইটুকু বলে শেষ করা যাবে না, আমি শিক্ষা দর্শন প্রসঙ্গে বারবার ঘুরে ফিরে আসব। কিন্তু এই শিক্ষা দর্শনের মধ্যে একটি ছোট্ট পার্ট হিসেবে আমরা বলতে পারি ডিস্কুলিং সোসাইটি। ডিস্কুলিং সোসাইটি এবং ডিস্কুলিং দুটো পয়েন্ট নিয়েই আমি আজকে আলোচনা করব। প্রথমত বলি যে ডিস্কুলিং সোসাইটি কি। ইলিচের শিক্ষা দর্শনটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পেলাম যে তিনি এবং রাইমার দুজনেই প্রচলিত প্রথাগত শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করছেন, প্রশ্ন তুলছেন যে এই ধরনের স্কুলগুলো আমাদের সমাজের জন্য কতটা উপযুক্ত। সেই প্রশ্ন থেকেই কিন্তু জন্ম নিল ডিস্কুলিং সোসাইটি। ডিস্কুলিং সোসাইটি কি তোমরা জানো, উজ্জ্বল বাবু বলেও দিয়েছেন। এটি হচ্ছে ইলিচের লেখা একটি বিখ্যাত বই। তৎকালীন সময়ে ইলিচের এই বইটি কিন্তু সামগ্রিক বিশ্বে ভীষণভাবে জনপ্রিয় হয়। 1971 সালে এই বইটি প্রকাশিত হলো। এবার এই যে একটু আগেই বলেছিলাম যে রাইমারের স্কুল ব্যবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা, ইলিচের নিজস্ব চিন্তা ভাবনা, এই দুজন ব্যক্তির মধ্যে এই যে মতের আদান প্রদান ঘটছিল, তার ফলশ্রুতি হিসেবে ইলিচ তিনি নিজে যা কিছু উপলব্ধি করেছেন সেটা কিন্তু এই ডিস্কুলিং সোসাইটি বইতে তুলে ধরেছেন বা লিখেছেন। এই ডিস্কুলিং সোসাইটি বইটি, এটি কিন্তু 7টি পার্ট আছে। ঠিক পার্ট বলাটা ভুল, একটি বইয়ের মধ্যেই কিন্তু 7টি অংশ রয়েছে বা 7টি পয়েন্ট উনি তুলে ধরেছেন। এবং শেষের যে পয়েন্ট রয়েছে ডিস্কুলিং সোসাইটি, সেটা উনি ওনার সঙ্গে, তোমরা সোশ্যাল সাইকোলজিস্ট এরিক ফ্রমের নাম শুনেছো নিশ্চয়ই আশা করব, ওনার সঙ্গে ইলিচের কথোপকথনের কিছু অংশ, ঠিক কথোপকথনের কিছু অংশ বলা যায় না, কথোপকথনের মধ্য দিয়ে ইলিচ যেটা মনে করেছেন, তার যেটা অনুভব হয়েছিল সেটাকে উনি লিখেছেন। এটা বইয়ের একদম শেষ পার্টে। আর বইয়ের একদম প্রথমে কি আছে ডিস্কুলিং সোসাইটির, সেটি হচ্ছে একটি প্রশ্ন, এবং সেই প্রশ্নের সম্ভাব্য একটি উত্তর তিনি সেখানে দিয়েছেন। প্রশ্নটি কি? প্রশ্নটি হচ্ছে why we must de-establish school। আরেকবার বলি, উনি বইয়ের প্রথম পরিচ্ছেদে যে প্রশ্নটা রেখেছেন সেটি হচ্ছে why we must de-establish school। কেন আমরা স্কুল শিক্ষা ব্যবস্থার বিলোপ করব? এটি হচ্ছে একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকবার বলি যে ইলিচ কোন সময়ে বেড়ে উঠেছেন। ইলিচ যে সময়টিতে বেড়ে উঠেছেন সেটা হচ্ছে কিন্তু একটি ধনতান্ত্রিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমরা দেখছো যে শুরু হয়ে গেছে। সেই সময়ে প্রত্যেকটা দেশের কাঠামো ভেঙে চুরে যাচ্ছে বলা যায় এক কথায়। ধনতান্ত্রিক একটি ব্যবস্থা, পুঁজিবাদী ব্যবস্থার যে ঢেউ সমগ্র বিশ্বে তখন ছড়িয়ে পড়ছে। সেই সময়ের মধ্য দিয়ে ইলিচ বেড়ে উঠেছেন, যার ফলে ইলিচ প্রশ্ন তুলছেন যে এই ধরনের একটি সমাজ ব্যবস্থায় যেখানে ধনতন্ত্রকে, পুঁজিবাদকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে দরিদ্র শ্রেণীর বা গরিব মানুষের অবস্থানটা কোথায়? সব থেকে বেশি অসহায় যদি কেউ হয়ে থাকে সেই মুহূর্তে, সামগ্রিক বিশ্বের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, সেটা কিন্তু হচ্ছে দরিদ্র শ্রেণীর মানুষ। সব থেকে অসহায় যেমন, সব থেকে ক্ষমতাহীনও কিন্তু তারা।
সেই সমস্ত মানুষের জন্য তৎকালীন প্রথাগত স্কুল শিক্ষা ব্যবস্থা কতটা উপযুক্ত ছিল বা কতটা যুক্তিযুক্ত ছিল, এটা নিয়ে কিন্তু ইলিচ সবার প্রথম প্রশ্ন তুললেন। সেই প্রশ্ন থেকেই কিন্তু তিনি তার বইতে লিখলেন ওয়াই উই মাস্ট রিএস্টাবলিশ স্কুল। এরপর কিন্তু ইলিচ এটার একটা উত্তর দিয়েছেন। উত্তরটা দেবার আগে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যেটা তিনি তার বইতে তুলে ধরেছেন। সেটি হচ্ছে, ইলিচ বিভিন্ন মানুষের সংস্পর্শে এসেছেন বলেছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন বলেছি। 1965 থেকে 1968 সালের মধ্যে তিনি দেখেছেন যে ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস এর স্কুলে, সালটা আরেকবার বলে দিচ্ছি, 1965 থেকে 1968 সালের মধ্যে, সেই সময়ে $3 বিলিয়ন ব্যয় করা হয়েছে। $3 বিলিয়ন মানে তোমরাই হিসেব করো কত হতে পারে। 300 কোটি, যদি আমরা কোটিতে যদি সেটাকে কনভার্ট করি, 300 কোটি হয়। $3 বিলিয়ন ব্যয় করা হয়েছে কিসের জন্য? 6 মিলিয়ন স্টুডেন্টদের জন্য। ডিসঅ্যাডভান্টেজ স্টুডেন্ট অর্থাৎ যারা ধরো পিছিয়ে পড়ে রয়েছে, অনগ্রসর, বা যাদের ধরো ফ্যামিলির ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি খুব একটা নেই, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য 6 মিলিয়ন মানে ওই মোটামুটি 60, মোটামুটি নয়, 60 লক্ষ স্টুডেন্টদের জন্য 300 কোটি টাকা ব্যয় করা হলো। এবং এটি একটি প্রোগ্রামের মধ্য দিয়ে হলো, অর্থাৎ একটি প্রোগ্রাম তৈরি করা হলো। প্রোগ্রামটির একটা বেশ নাম দেওয়া হলো টাইটেল 1। এই নামটি দিয়ে 60 লক্ষ ছেলে মেয়েদের জন্য, ডিসঅ্যাডভান্টেজ স্টুডেন্টদের জন্য 300 কোটি টাকা বরাদ্দ করা হলো ইউনাইটেড স্টেটের স্কুলগুলোতে। কিসের, মানে কি উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল বলতো? যাতে করে শিক্ষা ব্যবস্থার বা সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থার বা সর্বজনীন শিক্ষা ব্যবস্থার উন্নতি করা যায়। সেই পরিকল্পনাটাকে মাথায় রেখে কিন্তু এই টাইটেল 1 প্রোগ্রামটা শুরু করা হয়। এবার তোমরা বুঝতেই পারছো যে তৎকালীন সময়ে $3 বিলিয়ন মানে নিশ্চয়ই একটা হিউজ অ্যামাউন্ট, তাই তো? কিন্তু এই টাকাটা দেবার পর কি হলো সেই দেশে? আশানুরূপ ফল হলো কি? সার্বজনীন শিক্ষা অ্যাটেন্ড করা গেল কি? উত্তরটা হচ্ছে কিন্তু না। যেই উদ্দেশ্য নিয়ে এত টাকা বা এত অর্থ ব্যয় হলো, সেই উদ্দেশ্য কিন্তু সফল হলো না। ইলিচ সেই ব্যর্থতা থেকে সেটাকে 3টে দিক থেকে ব্যাখ্যা করার চেষ্টা করলেন, যে কেন এই ব্যর্থতা, কেন সার্বজনীন শিক্ষা ব্যবস্থাটাকে আমরা অ্যাচিভ করতে পারলাম না, সেটার একটা ব্যাখ্যা তিনি দিচ্ছেন। কি বলছেন? প্রথমটা হলো যে 60 লক্ষ বা 6 মিলিয়ন স্টুডেন্ট যদি হয়, তাদের জন্য $3 বিলিয়ন বা $300 কোটি টাকাটা কিন্তু কম। এটা একটা সম্ভাব্য। দ্বিতীয়ত হচ্ছে অর্থের ব্যবহার সঠিকভাবে হয়নি। যাদেরকে অর্থ ব্যবহার করতে দেওয়া হয়েছিল, হতে পারে তারা সেই টাকাটা কারিকুলামের অন্য কোনো ক্ষেত্রে প্রয়োগ করেছেন, হতে পারে তারা অ্যাডমিনিস্ট্রেশন প্রসেসকে আরো বেটার করার জন্য সেখানে বরাদ্দ করে দিয়েছেন টাকাটাকে, সেটা হতে পারে। অর্থাৎ যে কাজের জন্য টাকাটির বরাদ্দ করা হয়েছিল, সেই বরাদ্দর জায়গাগুলো কিন্তু সঠিক ছিল না, অর্থাৎ অর্থের সঠিক ব্যবহার কিন্তু হয়নি। এটা একটা। আরেকটি যে ব্যাখ্যা তিনি দিয়েছিলেন সেটা হচ্ছে যে শুধুমাত্র স্কুল শিক্ষা ব্যবস্থার ওপর নির্ভর করেই কি আমরা এই যে সর্বজনীন শিক্ষা ব্যবস্থা সেটাকে অ্যাটেন্ড করতে পারবো, সেটাকে অ্যাচিভ করতে পারবো? শুধুমাত্র স্কুলের ওপর ভিত্তি করেই কি আমাদের এই সমস্যার সমাধান করা সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। তাহলে আমরা দেখতে পেলাম যে ইলিচ এটাকে 3টে দিক থেকে ব্যাখ্যা করেছেন। যে কারণে তিনি বলছেন, অর্থাৎ ইলিচ বলছেন, যে শুধুমাত্র আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে কিন্তু সর্বজনীন শিক্ষা ব্যবস্থাটাকে অ্যাচিভ করা সম্ভব নয়। স্কুলকে যেটা হতে হবে, ডিস্কুলিং করতে হবে। তিনি বলছেন যে নট অনলি এডুকেশন বাট সোশ্যাল রিয়েলিটি ইটসেলফ ইজ বিং স্কুলড। শুধুমাত্র যে আমাদের এডুকেশন সিস্টেমটা স্কুলড হয়েছে সেটা নয়, আমাদের যেটা সোশ্যাল রিয়েলিটি সেটাও কিন্তু স্কুলড হয়েছে। সোশ্যাল রিয়েলিটি স্কুলড হয়েছে মানে, স্কুলড শব্দের অর্থ কি? SCHOOLED। স্কুল শব্দের অর্থ কি যদি আমরা দেখি, তাহলে সেটা ডেফিনেশন তোমরা এভাবেই পাবে, যে ট্রেন্ড অর এডুকেটেড ইন আ স্পেসিফিক ওয়ে। অর্থাৎ কোনো কাজ করার
ক্ষেত্রে একটি নির্দিষ্ট পদ্ধতিতে বা স্পেসিফিক ওয়েতে নির্দিষ্ট পদ্ধতিতে ট্রেন করা বা প্রশিক্ষণ দেওয়া বা এডুকেট করা বা শিক্ষিত করা, এটা হচ্ছে গতানুগতিক একটি পদ্ধতি। আমাদের শিক্ষা ব্যবস্থাও সেই গতানুগতিক পদ্ধতিতে চলছে, আর আমাদের সমাজটাও কিন্তু সেই গতানুগতিক পদ্ধতিতে চলছে। তাহলে এর থেকে আমাদের মুক্তির উপায়টা কি, কিভাবে মুক্তি পেতে পারি? সেক্ষেত্রে ইলিচ বলছেন যে নট অনলি এডুকেশন বাট সোসাইটি অ্যাজ আ হোল নিডস ডিস্কুলিং। শুধুমাত্র যদি আমরা ভাবি যে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ডিস্কুল করব তাহলেই হবে, তাহলে কিন্তু সেটা ভুল। আমাদের সামগ্রিক যে সমাজ ব্যবস্থা রয়েছে সেটাকেও কিন্তু ডিস্কুলিং করতে হবে, অর্থাৎ সমাজের যে গতানুগতিক চিন্তা ভাবনা, যে গতানুগতিক ধ্যান ধারণা রয়েছে সেগুলো থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। তাহলে এইটুকু আলোচনায় আমরা কোন বিষয়টা বুঝতে পারলাম, যে ইলিচ একটি শব্দের উপর গুরুত্ব দিলেন, সেটি হচ্ছে কিন্তু ডিস্কুলিং। বুঝতে পেরেছো এইটুকু অব্দি? ম্যাম, হ্যালো। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি একটা বিষয় সংযোজন করতে চাইছি। হ্যাঁ, হ্যালো। বলুন। আমি যেটুকু জানতে পেরেছি তাতে স্কুলিং, মানে এটাও আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি যে স্কুলিং সোসাইটি, এই কনসেপ্টটা কিন্তু মানে স্কুলিং কনসেপ্ট থেকে এসছে, যেহেতু উনি তৎকালীন শিক্ষা ব্যবস্থার চরম বিরোধিতা করছিলেন, গতানুগতিক শিক্ষা ব্যবস্থার, এবং তিনি এই বিষয়টা বলতে চেয়েছিলেন তার বক্তব্যের মধ্যে যে স্কুলিং কনসেপ্টটা আমাদেরকে মানে স্কুলিং মানে হচ্ছে একটা স্ট্রাকচার্ড ইনস্টিটিউট বা একটা স্ট্রাকচার্ড ইউনিট। তো সেক্ষেত্রে মানে আমাদের কালচারটাকে ইনস্টিটিউশনাল কালচার তৈরি করে ফেলছে, যেটা আমাদের কোয়ালিটি অফ লাইফের জন্য যথেষ্ট নয়। তো হ্যাঁ, আমি সেই আসছি কারণে সেই আমরা, প্রসঙ্গে একটু পরে। হ্যাঁ, বলুন। আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আপাতত এটুকু আশা করছি স্টুডেন্টদের কাছে ক্লিয়ার যে ডিস্কুলিং সোসাইটি কি। হ্যাঁ, সেই মতামতটা আপনি অন্যান্য স্টুডেন্টদের কাছ থেকে বা পার্টিসিপেন্টদের কাছ থেকে আহ, আশা করছি পাবেন। ম্যাম, বেশ, আমি তিনি প্রথম ভেবেছিলেন যে পর্যন্ত। তৎকালীন প্রথাগত যে শিক্ষা সেটা মানে আমাদের ঠিকমতো সমাজটাকে গড়ে তুলতে পারছে না, তাই তিনি স্কুলের ওই সম্পূর্ণ বিরোধিতা করেছিলেন ম্যাম, এটাই তো? সম্পূর্ণ বিরোধিতা। বেশ, আমি তোমাদের একটু পরেই বলছি, এটা আমি আরেকটু ডিটেলসে বলি, তাহলে বোধহয় বুঝতে আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, যেহেতু গল্পের মধ্য দিয়ে পড়াচ্ছি, আমি ওকে বুঝতে ম্যাম। পারছি না তোমাদের কাছে কতটুকু কি ক্লিয়ার হচ্ছে। আমি নেক্সট পয়েন্টগুলো যখন কভার করব তখন আমি তোমাদের বলছি। আপাতত ডিস্কুলিং সোসাইটি তোমরা বুঝলে, যেটা হচ্ছে একটা বই, যেই বইটা মূলত ইলিচের শিক্ষা বিষয়ক চিন্তা ভাবনার একটি ফসল বলা যায়। আর এই ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে কিন্তু আরেকজন ব্যক্তির অবদান রয়েছে, সেটি হচ্ছে এভারেট প্রাইমার। ঠিক এইটুকু অব্দি তোমরা বুঝলে। এবার যেটা জানবো, যে এই যে ডিস্কুলিং সোসাইটিতে এখানে তিনি আরেকটা বিষয়কে গুরুত্ব দিচ্ছেন, সেটা হচ্ছে ডিস্কুলিং। ডিস্কুলিং কি, যেটা উজ্জ্বল মাহাতো বাবু বললেন, যে প্রথাগত বা প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে বা তার বিপরীত একটি চিন্তা ভাবনা, এটা কিন্তু ইলিচ দিলেন। কেন তিনি এই প্রথাগত শিক্ষার বা প্রথাগত স্কুল শিক্ষার বিপরীতে গিয়ে ডিস্কুলিং এর কথা বললেন? কারণ হচ্ছে ইলিচের কাছে স্কুল এই শব্দটাই হচ্ছে সোনার পাথর বাটির মতো। তোমরা সোনার পাথর বাটি প্রত্যেকেই জানো, বাটিটি সোনার হলে কিভাবে পাথরের হবে, পাথরের হলে কিভাবে বাটির হবে। ঠিক সেরকম ভাবেই ইলিচের কাছে স্কুল হচ্ছে সোনার পাথর বাটির মতো, যার কোনো ভিত্তি নেই। এই যে অব্লিগেটরি স্কুলিং, বাধ্যতামূলক শিক্ষা যেটাকে বলা হচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থা কি করছে? সমাজের মধ্যে বিভাজন ঘটাচ্ছে, মেরুকরণ ঘটাচ্ছে। কিরকম বিভাজন, কিরকম মেরুকরণ? ধনী দরিদ্রের যে বৈষম্য, সেটাকে প্রকট করে তুলছে। এই যে সামাজিক বিভাজন বা মেরুকরণ ঘটাচ্ছে স্কুল, সেটাকে ব্যঙ্গ করে বা পরিহাস করে ইলিচ বলছেন
যে মধ্যবিত্ত বাবা মা তাদের সন্তানকে স্কুলে সেটা না শিখতে পাঠান যেটা একজন দরিদ্র বা গরিব বাবা মায়ের সন্তান রাস্তাঘাটেই শিখতে পারে। আরেকবার বলি তোমাদেরকে, তিনি স্কুলকে ব্যঙ্গ করে বলছেন যে মধ্যবিত্ত বাবা মা অর্থাৎ মিডল ক্লাস ফ্যামিলি বাবা মায়ের কি স্বপ্ন থাকে যে ছেলে মেয়েরা স্কুলে যাবে, সার্টিফিকেট আনবে, ডিগ্রি পাবে, ডিপ্লোমা পাবে, একটা জব সিকিউর করবে, তাই তো? তাই তিনি বলছেন যে মধ্যবিত্ত বাবা মা তাদের সন্তানকে স্কুলে সেটা না শিখতে পাঠান যেটা একজন গরিব বাবা মায়ের সন্তান রাস্তাঘাটেই শিখতে পারে। বুঝতে পারছো কি নির্মম একটি সত্যকে ইলিচ প্রত্যেকের সামনে তুলে ধরছেন? প্রথাগত শিক্ষার অসারতাকে কিভাবে তিনি বলছেন। একজন গরিব রাস্তাঘাটে যেটা শিখছে সেটা মধ্যবিত্ত পরিবারের সন্তান যাতে না শেখে সেই জন্য স্কুলে পাঠানো হচ্ছে। রাস্তাঘাটে কি শেখে একটি বাচ্চা? কি শিখতে পারে? কিভাবে কথা বলতে হয় সেটা শিখতে পারে, কিভাবে মিলেমিশে থাকতে হয় লোকজনের সঙ্গে সেটা শিখতে পারে। আর কি শিখতে পারে? বন্ধুদের সঙ্গে কিভাবে থাকতে হয়, একসঙ্গে কিভাবে পথ চলতে হয় বা একসঙ্গে কিভাবে থাকতে হয়, সেটা কিন্তু একটি গরিব বাড়ির সন্তান রাস্তাতেই শিখতে পারছে। তার জন্য কিন্তু তার স্কুলে যেতে হচ্ছে না। আর সেই জিনিসগুলো না শেখার জন্য স্কুলে পাঠানো হচ্ছে। এবার তিনি তো বললেই পারতেন যে কি কি শেখার জন্য একটি বাচ্চাকে স্কুলে ভর্তি করা হয়, কিন্তু তিনি সেটা বললেন না। তিনি বললেন না শেখার জন্য পাঠানো হচ্ছে। আমি কেন এই না শব্দটার উপর গুরুত্ব দিচ্ছি জানো? কারণ ইলিচ যে দর্শনে বিশ্বাস করতেন সেটা হচ্ছে অ্যাপোফেটিক থিওলজি, বা এটির আরেকটি নাম আছে, সেই নামটি হচ্ছে নেগেটিভ থিওলজি। তোমরা এটাকে বলতে পারো নেতিবাচক ধর্মতত্ত্ব বলতে পারো। এই যে অ্যাপোফেটিক থিওলজি এর মূল মানে যে মিনিং যেটা বা কনসেপ্ট যেটা বা উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে টু অবটেন নলেজ বাই নেগেশন, বা টু অবটেন নলেজ বাই ডিনাই, কোনো কিছু ডিনাই করে তার মধ্য দিয়ে নলেজটাকে গেইন করা। এটা হচ্ছে অ্যাপোফেটিক থিওলজির মূল বক্তব্য। যদি আমরা আমাদের ভারতীয় দর্শনের প্রেক্ষাপটে এই অ্যাপোফেটিক থিওলজি বুঝতে চাই, যেটা ইলিচ যে দর্শনে বিশ্বাস করতেন, তাহলে তোমরা সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে ব্রহ্মসূত্রের নাম শুনেছো আশা করি, বদরায়নের লেখা ব্রহ্মসূত্র। সেখানে তিনি ব্রহ্মকে বলছেন নেতি নেতি, অর্থাৎ না এটা না ওটা। যদি তোমরা গীতার একটি শ্লোক আমি তোমাদেরকে বলছি, হয়তো তোমরা এটা প্রত্যেকেই শুনে থাকবে শ্লোকটা। সেটা হচ্ছে 23তম গীতার শ্লোক, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপ ন শোষয়তি মারুত। অর্থটা কি? যদিও প্রত্যেকেই হয়তো জানো, তাও আমি আরেকবার বলছি। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, আর হাওয়ায় শুকানো যায় না। এটাই তো অর্থ। এবার দেখো, এখানে তো এটাও বলা হতে পারতো যে আত্মা কি, ইতিবাচক ভাবে বলা হতো, তাই তো? কিন্তু বিষয়টা দেখো নেতিবাচক ভাবে বলা হলো। কাটা যায় না অর্থাৎ অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বা হাওয়ায় শুকনো যায় না। এটার মধ্য থেকেই কিন্তু আমরা আত্মা সম্পর্কে জ্ঞান লাভ করছি। নেতিবাচক শব্দের মধ্য থেকেই আমরা কিন্তু জ্ঞান লাভ করছি। তোমার যদি যাজ্ঞবল্ক্যের একটি শ্লোক রয়েছে, যখন যাজ্ঞবল্ক্যকে তার একজন শিক্ষার্থী ভগবান সম্পর্কে প্রশ্ন করলেন, খুব সম্ভবত ওটা ওনার স্ত্রী ছিলেন মৈত্রেয়ী। তো তিনি যখন প্রশ্ন করলেন, তিনি সেই সময় বলছেন যে ভগবান কি, এই প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন, তত্ত্বমস্যা দিবাক্কেন স্বত্মাহি প্রতিপাদিত নেতি নেতি শ্রুতির ব্রুহা ত্রিনির্তং পাওপ্য ভৌতিকম। এই কথাটি তিনি বললেন। অর্থটা কি? অর্থটি হচ্ছে আত্মজ্ঞান নিজের আত্মার দ্বারাই হয়। শ্রুতি বাক্য অর্থাৎ নেতি নীতি শ্রুতির বৃহাদ্রি নৃত্যম মানে হচ্ছে শ্রুতি বাক্য, বা যেটাকে আমরা বলি জানি বেদ হিসেবে জানি, বেদ বাক্যের দ্বারা নয়, এবং পাওপ্য ভৌতিকম পঞ্চভৌতিক তত্ত্বের দ্বারাও নয়। তাহলে এই যে নায়ের মধ্য দিয়ে যে বিষয়টাকে আমরা ডেসক্রাইব করতে পারছি না, বর্ণনা করতে পারছি না, সেটার মধ্য দিয়েও কিন্তু কোনো বিষয়কে আমরা জানতে পারছি বা কোনো বিষয় সম্পর্কে শিখতে পারছি। এই কথাটা তোমাদেরকে এই জন্যই বলা যে এই যে ইলিচ যে দর্শনে বিশ্বাস করতেন সেটা হচ্ছে অ্যাপোফেটিক থিওলজি,
এবং তিনি সেখানে কি কি কথা বললেন, যে সেটা না শেখার জন্য স্কুলে পাঠানো হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তানকে, যেটা একটি গরিব বাড়ির বাচ্চা বা গরিব পরিবারের বাচ্চা রাস্তায় শিখছে। ক্লিয়ার এইটুকু দর্শন প্রত্যেকের কাছে? এই জন্যই আমি তোমাদেরকে অ্যাপোফেটিক থিওলজিটা একটু সংক্ষেপে বললাম। এবার যখন তোমরা ইলিচের ডিস্কুলিং পড়েছো বা জানো, সেক্ষেত্রে এটাও জানো যে তার এই শিক্ষা ব্যবস্থাটাকে আমরা বলছি নেগেটিভ রেডিক্যাল এডুকেশনাল থট বা নেতিবাচক শিক্ষা ভাবনা, তাই তো? হ্যাঁ ম্যাম। ঠিক। একটি তৎকালীন শিক্ষা ব্যবস্থা যখন প্রচলিত রয়েছে ইলিচের সময়ে, সেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে, সেই শিক্ষা ব্যবস্থার বিপরীতে গিয়ে একটি শিক্ষার কথা বললেন ইলিচ, একটি বিকল্প শিক্ষা ব্যবস্থার কথা বললেন। সেই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে ডিস্কুলিং, তাই তো? কেন এই ডিস্কুলিং এর উপর এত গুরুত্ব দিচ্ছেন ইলিচ? কারণ ইলিচ বলছেন যে ইউনিভার্সাল এডুকেশন, অর্থাৎ সর্বজনীন শিক্ষা বা ইউনিভার্সাল এডুকেশন থ্রু স্কুলিং ইজ নট ফিয়াসিবল। সর্বজনীন শিক্ষা স্কুলের মধ্য দিয়ে কখনোই সম্ভব নয়। শুধু কি এটুকু বললেন? শুধু এটুকু বলেই থেমে গেলেন ইলিচ? না, সেই সঙ্গে তিনি আরো বলছেন যে যদি অল্টারনেটিভ ইনস্টিটিউশন তৈরি করা হয় শিক্ষার জন্য, আর সেটাও যদি এই প্রেজেন্ট স্কুল সিস্টেমের অন্ধ অনুকরণে বা অনুসরণে তৈরি হয়, তাহলেও কিন্তু ইউনিভার্সালাইজেশন অফ এডুকেশন অ্যাচিভ করা সম্ভব নয়। আমাদের বিকল্প এক শিক্ষার কথা ভাবতে হবে। আর এই বিকল্প শিক্ষা ব্যবস্থাটা কি? প্রচলিত স্কুল শিক্ষা ব্যবস্থার বাইরে বেরিয়ে এসে একটি শিক্ষা, যাকে বলা হচ্ছে ডিস্কুলিং শিক্ষা ব্যবস্থা। কেন এই প্রচলিত স্কুল বা প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রতি ইলিচের এই তীব্র আক্রোশ? কিসের জন্য? ইলিচ বলছেন যে প্রথাগত স্কুলে যখন ছাত্রছাত্রীদের ভর্তি করা হয়, কি করা হয়, তাদের বয়স অনুযায়ী তাদেরকে ভর্তি করা হচ্ছে। স্কুল শেষে তাদের উদ্দেশ্য কি? ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট, এই সমস্ত কিছু পাওয়া, তাই তো? তাহলে ছাত্রছাত্রীরা ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট পাবার আশায় দলে দলে ভিড় করছে কোথায়? স্কুলে ভিড় করছে, শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় করছে। যদি এখন আমরা আমাদের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বিচার করি, এখনো ঠিক সেই জিনিসটাই চলছে। একটি ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট পাবার আশায় আমরা স্কুলে যাচ্ছি, কলেজে আসছি। এই ডিগ্রি বা সার্টিফিকেট কি করে? কেন এই ডিগ্রি সার্টিফিকেটের উপর স্টুডেন্টদের এত মোহ? কারণ তারা মনে করছেন, শুধুমাত্র তারা অর্থাৎ স্টুডেন্টরা নন, তাদের অভিভাবকরাও মনে করছেন এগুলো হয়তো তাদের জব পাবার ক্ষেত্রে সাহায্য করবে। ধীরে ধীরে এডুকেশন সিস্টেমটা একটি বাজার হয়ে যাচ্ছে বা মার্কেট হয়ে যাচ্ছে বা পণ্য কেন্দ্র হয়ে যাচ্ছে। সেখানে স্কুলটা হচ্ছে সেলার। তারা সেল করছে। কি সেল করছে? স্কুল কি সেল করতে পারে? ডিগ্রি সেল করতে পারে, সার্টিফিকেট সেল করতে পারে, ডিপ্লোমা সেল করতে পারে। আর স্টুডেন্টরা হচ্ছে কনজিউমার বা উপভোক্তা। তারা কি করছে? সেই ডিগ্রি, সেই সার্টিফিকেট, এগুলোকে কিন্তু তারা কিনে নিচ্ছে। তাহলে এই যে ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যালয়ে ভর্তি হবার যে একটি ইচ্ছা, প্রবল ইচ্ছা, যেটা তাদের বাবা মা তাদেরকে চাপিয়ে দিচ্ছে বা তারা তৎকালীন পরিবেশে থেকেই নিজেরাই শিখে নিচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থাটার বিরুদ্ধে ইলিচ বারংবার কথা বলছেন। এই স্কুল শিক্ষা ব্যবস্থাটা তাদের মধ্যে একটা র্যাট রেস তৈরি করে দিচ্ছে, একটা ইঁদুর প্রতিযোগিতা তৈরি করে দিচ্ছে। যার আর্থিক প্রতিপত্তি যত বেশি, সেটা তত ভর্তির সুযোগ বেশি পাচ্ছে, যেহেতু সময়টা ছিল ধনতান্ত্রিক এবং পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থার, তাই তো? যাদের আর্থিক প্রতিপত্তি বেশি, সে ভর্তির সুযোগ বেশি পাচ্ছে। তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে ক্রমশ কি তৈরি হচ্ছে? প্রতিযোগিতামূলক একটি মনোভাব তৈরি হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে একটি তীব্র হতাশাবোধ জন্ম নিচ্ছে। স্কুলের প্রতি ইলিচের বিরূপের আরেকটি কারণ হচ্ছে, ইলিচ মনে করছেন যে স্কুল যেটা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টিচিং পোস্ট ক্রিয়েট করে, এর বাইরে আর কিছু করে না। অর্থাৎ টিচারদের রিক্রুটমেন্টের জন্য স্কুল ঠিক আছে। স্কুলের বাইরেও তো আমাদের কত কি শেখার আছে, কত কি জানার আছে। তোমরা ইনফর্মাল এডুকেশনের নাম শুনেছো, লাইফ লং এডুকেশন, লাইফ লং লার্নিং এর নাম শুনেছো, তাই তো? হ্যালো।
শুনেছো। হ্যাঁ ম্যাম, সেখানে কি বলা হচ্ছে লাইফ লং লার্নিং এর ক্ষেত্রে? যে আমরা যতদিন বাঁচি ততদিন শিক্ষা মানে গ্রহণ করি, জন্ম থেকে মানুষ থেকে মৃত্যুর মানে পূর্ব পর্যন্ত। হুম, সেখানে বলা হচ্ছে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগে অবধি শিখছে। এখানে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে জীবনব্যাপী শিক্ষা কিন্তু কখনোই স্কুলের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তার চারপাশে অর্থাৎ শিক্ষার্থীর চারপাশে যা কিছু ঘটছে, সে যা কিছু দেখছে, যা কিছু অভিজ্ঞতা অর্জন করছে, সেগুলোর দ্বারাই সে শিখছে। আমাদের অভিজ্ঞতা যত সমৃদ্ধ হবে আমরা কিন্তু তত শিখবো। আমাদের অভিজ্ঞতা সমৃদ্ধ হলে আমাদের আচরণের পরিবর্তন ঘটবে। শিক্ষা কাকে বলে যদি সংজ্ঞা দেখতে চাও, আধুনিক সংজ্ঞা, সেই ক্ষেত্রে আমরা জেনেছি যে আচরণ ধারার পরিবর্তন। তাহলে অভিজ্ঞতা যত বাড়বে আচরণ ধারার পরিবর্তন হবে। এই অভিজ্ঞতাগুলো অর্জন করার জন্য সত্যি কি আমরা স্কুলে ভর্তি হতে হয়? হয় না তো। স্কুলের বাইরে যে বৃহত্তর জীবন পড়ে আছে, সেখানেই তো আমরা খুব ভালোভাবে শিখতে পারি। শুধু শিখি না, ভীষণ ভালোভাবে শিখতে পারি। এই শেখার জন্য বা জানার জন্য কিন্তু আমাদের স্কুলের প্রয়োজন হয় না। এই শেখার এবং জানার জন্য কিসের প্রয়োজন হয় জানো? ম্যাম ইচ্ছা। একদম নিজের ইচ্ছে শক্তি, নিজের তাগিদ। আমাকে কোনো কিছু জানতে হবে, কোনো কিছু বুঝতে হবে, বা এটা আমার জন্য প্রয়োজন। এখান থেকেই কিন্তু আমরা মোটিভেটেড হব। আমাদের মধ্যে একটি তীব্র প্রেরণা জন্মাবে কোনো বিষয় শেখার জন্য। যদি আমাদের মধ্যে এই জানার তাগিদ এবং ইচ্ছা শক্তি থাকে, তাহলে স্কুল থাকুক বা না থাকুক, আমি কি শিখবো, আমাকে কি শিখতে হবে, কি জানতে হবে, এই বোধটুকু থাকলেই কিন্তু আমরা শিখে নিতে পারবো। কিন্তু ধরো যেটা আমার জানার ইচ্ছে বা যেটা আমার শেখার ইচ্ছে, আমি তো সেটা আশপাশের লোকজনের কাছ থেকে নাও শিখতে পারি বা নাও পেতে পারি। তোমাদের মধ্যে ধরো কারো খুব ইচ্ছে হচ্ছে সেলার হবে, সেলার মানে নাবিক হবে, জাহাজ চালাবে, ঝড় তুফান উপেক্ষা করে বেরিয়ে পড়বে এক দেশ থেকে অন্য দেশে, ঘুরে বেড়াবে, দেখবে। কিন্তু তার জন্য কিসের প্রয়োজন? একজন নাবিকের অভিজ্ঞতার প্রয়োজন। ঝড় তুফানে কিভাবে মাথা ঠান্ডা রেখে জাহাজটাকে নিয়ে তুমি চলবে, কিভাবে জাহাজটাকে তুমি চালিয়ে নিয়ে যাবে, সেটার একটা অভিজ্ঞতার প্রয়োজন। সেই অভিজ্ঞতা তুমি আশেপাশ থেকে নাও পেতে পারো। তাহলে তোমাকে কি করতে হবে? একজন নাবিককে খুঁজে পেতে হবে। এই নাবিককে খুঁজে কিভাবে পাবে? খবরের কাগজে বিজ্ঞাপন দেবে, না অ্যাড দেবে? কি দেবে না তো। আবার যেখানে সেখানে গেলে নাবিককে যে খুঁজে পাবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাহলে এক্ষেত্রে একটি সঠিক উপায় খুঁজে নিতে হবে। এই উপায় খুঁজে নেবার জন্য ইলিচ যেটার প্রস্তাব দিলেন সেটি হচ্ছে লার্নিং ওয়েব। আধুনিক সমাজে টেকনোলজির যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে সেটার সাহায্য নেবার কথা বলছেন ইলিচ। বারংবার তিনি বলছেন টেকনোলজির সাহায্য আমাদেরকে নিতেই হবে। এই টেকনোলজির সাহায্য নিয়ে তৈরি হবে কি? লার্নিং ওয়েব। কিরকম ভাবে লার্নিং ওয়েব কাজ করবে? তার আগে একটুখানি বলি তোমাদের যে এই যে লার্নিং ওয়েবটা তৈরি করা হলো, এই লার্নিং ওয়েবের মূলত কিছু উদ্দেশ্য রয়েছে, বা সেটা হচ্ছে যে এই যে উদ্দেশ্যগুলো মোটামুটি এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করব লার্নিং ওয়েবের। একটা হচ্ছে প্রোভাইড অল হু ওয়ান্ট টু লার্ন অ্যাট এনি টাইম, অর্থাৎ যে কোনো সময় যে কেউ যদি শিখতে চায় তাদেরকে সেই জায়গাটা বা সেই সুযোগটা সৃষ্টি করে দেয়া। আরেকটি হচ্ছে এম্পাওয়ার অল হু ওয়ান্ট টু শেয়ার হোয়াট দে নো, যারা জানেন, যাদের অভিজ্ঞতা রয়েছে এবং যারা চাইছেন তাদের জ্ঞানটাকে অন্যজনের সঙ্গে শেয়ার করার, অন্যজনের কাছে পৌঁছে দেবার, তাদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করা। আর হচ্ছে ফার্নিশ অল হু ওয়ান্ট টু প্রেজেন্ট অ্যান ইস্যু টু দ্য পাবলিক, অর্থাৎ জনগণের কাছে যদি কেউ চায় কোনো সমস্যা, কোনো ইস্যুকে তুলে ধরার জন্য, তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্মটি কাজ করবে বা লার্নিং ওয়েবটি কাজ করবে। তিন ধরনের লোক মূলত এখানে থাকছে আমরা দেখতে পাচ্ছি। একদল লোক থাকছে যারা শিখতে চাইছে, যে কোনো সময় সেটা হতে পারে, তারা শেখার আগ্রহ আছে, তারা থাকছেন। আরেক প্রকার লোক থাকছেন তারা শেখাতে চাইছেন, নিজেদের অভিজ্ঞতাটাকে অন্যদের সঙ্গে শেয়ার করতে চাইছেন। আরেকদল লোক থাকছেন কি, যে তারা কোনো সমস্যাকে সবাইকার সামনে তুলে ধরার চেষ্টা করছেন। এটা হচ্ছে লার্নিং ওয়েব, লার্নিং ওয়েবের উদ্দেশ্য। এই লার্নিং ওয়েবের মধ্য দিয়ে একজন ব্যক্তি
আরেকজন ব্যক্তির সঙ্গে বা একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে, নিজেদের মতের আদান প্রদান করতে পারবে, তথা জ্ঞানের একটা আদান প্রদান করতে পারবে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে সেই সময়ে, অর্থাৎ ইলিচ যখন জন্মেছেন সেই সময়ে, বা ইলিচ যখন এই লার্নিং ওয়েবের কথা বলছেন সেই সময়ে কিভাবে একজন ব্যক্তি অপর ব্যক্তিকে খুঁজে পাবেন টেকনোলজির হেল্প নিয়ে, কিভাবে জানবেন যে কার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, তাই তো? এক্ষেত্রে বলি, ইলিচ এক্ষেত্রে প্রস্তাব দিয়েছিলেন যে কম্পিউটার সেই সময় চলে এসেছে, যেহেতু বারংবার আমি টেকনোলজি শব্দটা বলছি সেই সময়, যদিও টেকনোলজি মানেই শুধুমাত্র কম্পিউটার সেটা নয়, কিন্তু আমি এই মুহূর্তে কম্পিউটারটাকেই বোঝাচ্ছি। ইলিচ বলছেন যে কম্পিউটার ডেটাবেস তৈরি করা হবে। সেই ডেটাবেসে কি থাকবে? ধরা যাক আমার কোনো একটি বিষয় শেখার ইচ্ছে, আমি নিজের নাম, নিজের পরিচয়, নিজের অ্যাড্রেস, এই সমস্ত কিছু দিয়ে এবং সেই সঙ্গে সঙ্গে আমি কোন বিষয় শিখতে চাইছি, আমার ইন্টারেস্ট এরিয়া কি, সেই বিষয়টাকে দিয়ে আমি আইডি তৈরি করব। আমার মতো আরো যারা শিখতে চায়, আরো যারা জানতে চায়, তারাও একটা আইডি তৈরি করবেন, তারাও সেখানে তারা কোন বিষয় জানতে চাইছেন সেটা সম্পর্কে লিখবেন। এবার যখনই একজন ব্যক্তি একটা আইডি তৈরি করলেন, সঙ্গে সঙ্গে তার কাছে কিন্তু অন্য ব্যক্তিদের লিস্ট চলে আসবে। তিনি সেখানে দেখতে পারবেন যে অন্যান্য ব্যক্তি যারা রয়েছেন কার কোন বিষয়ে আগ্রহ রয়েছে, বা কে কি জানাতে চাইছেন, বা কে কি শিখতে চাইছেন। তোমরা লিঙ্কডইন নাম শুনেছো? নিশ্চয়ই শুনেছো। প্রফেশনাল ব্যক্তিদের খুঁজে পাবার একটি ভালো, খুব সুন্দর একটি প্ল্যাটফর্ম, তাদের ওখানে আইডি দেওয়া থাকে। বা যদি তোমরা ফেসবুক, আশা করি প্রত্যেকেই করো, ফেসবুক হিসেবেই যদি বলি, তোমরা দেখবে যদি এরকম হয় যে তুমি অন্য কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো, অ্যাকসেপ্ট করেছো, তখন কিন্তু তোমাদের মধ্যে থিংস ইন কমন বা ইন্টারেস্ট ইন কমন বলে কিছু বোধহয় একটা শো করে, যেখানে তোমরা যদি একই গ্রুপে যুক্ত থাকো সেটা তোমার সামনে চলে আসবে, বা দুজনের মধ্যে যদি কোনো কমন ইন্টারেস্ট থাকে সেটা কিন্তু সেখানে চলে আসে, তাই তো? আসে তো? বা তোমরা কি হ্যাঁ, লাইক করছো সেটাও কিন্তু চলে আসে। তোমরা বিষয়টাকে এভাবেও কিন্তু ভাবতে পারো। তাহলে সেই সময় দাঁড়িয়ে যখন ফেসবুক নেই, সেই সময় কিন্তু ইলিচ বলছেন যে আমাদেরকে একটা লার্নিং ওয়েব, লার্নিং নেটওয়ার্ক তৈরি করতে হবে, এবং এই নেটওয়ার্ক কি কাজে ব্যবহৃত হবে? শেখার কাজে ব্যবহৃত হবে। ঠিক বোঝা গেল? এবং এই হ্যাঁ, ক্ষেত্রে এই লার্নিং ওয়েবের মধ্য দিয়ে কিন্তু একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির কাছ থেকে নিজেদের কমন ইন্টারেস্ট গুলো খুঁজে পাবে, বা কমন থিম গুলো খুঁজে পাবে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা শিখতে পারবে। এবার এই যে লার্নিং ওয়েবের মধ্য দিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা হলো, তার মূল বিষয়টি কি, মানে কেন তৈরি করা হলো, কি কাজ হবে এই নেটওয়ার্কের? দেখো, এটা মূলত চারটি ভাগে কাজ করবে। একটি হচ্ছে রেফারেন্স সার্ভিস টু এডুকেশনাল অবজেক্টস। আচ্ছা, এখানে একটা এস চলে এসছে, এর পরিবর্তে তোমরা একটুখানি দেখো, একটা স্পেলিং মিস্টেক আছে, এডুকেশনাল অবজেক্ট, এই এডুকেশনাল শব্দটা। তাহলে রেফারেন্স সার্ভিস টু এডুকেশনাল অবজেক্ট এটা অ্যাকচুয়ালি কি কাজ করবে? এটি যে কাজ করবে সেটি হচ্ছে প্রথাগত শিক্ষার জন্য, অর্থাৎ আমরা স্কুলে যেরকম শিখি, সেখানে কি শিখি, কোনো একটি বিষয় সম্পর্কে শিখলাম, কিছু তথ্য আমরা পেলাম, ঠিক সেরকম ভাবে এই রেফারেন্স সার্ভিস শিক্ষার্থীদের বা স্টুডেন্টদের শেখার জন্য কিছু দরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়ার সেগুলো দেবে, তথ্য বা ইনফরমেশন গুলো তারা কিন্তু সেখানে প্রোভাইড করবে। তথ্য সেখানে দেয়া থাকবে, স্টুডেন্টরা যাতে অ্যাক্সেস করতে পারে সেই ব্যবস্থা থাকবে। এটা হচ্ছে রেফারেন্স সার্ভিস টু এডুকেশনাল অবজেক্ট। বোঝা গেল? দ্বিতীয়টা হচ্ছে স্কিল এক্সচেঞ্জ। ধরা যাক একজন ব্যক্তি কোনো একটি বিষয়ে অভিজ্ঞ, তার জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে, তিনি কি করবেন? তিনি তার সেই অভিজ্ঞতাটা অন্য কারোর সঙ্গে শেয়ার করতে চাইবেন। এবার যে ব্যক্তি কোনো একটি বিষয়ে অভিজ্ঞ, বা বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ, তাদের একটি তালিকা থাকবে এখানে, এবং যারা শিখতে চাইছে তারা কোন বিষয়টি বা কোন স্কিল তারা শিখতে চাইছে, অর্জন করতে চাইছে, সেটা তারা সেখানে জানাবে, এবং সেই অনুযায়ী যিনি শেখাতে চাইছেন তিনি মডেল হিসেবে সেখানে সাহায্য করবেন যে শিখতে চাইছে তাকে। ক্লিয়ার? এরপর যেটা হবে সেটা হচ্ছে পিয়ার ম্যাচিং। পিয়ার ম্যাচিং মানে হচ্ছে এক্ষেত্রে যে বিভিন্ন সমমনস্ক ব্যক্তি যারা থাকছেন,
সমমনস্ক হতে পারে, সমবয়স্ক হতে পারে, যাদেরকে পিয়ার গ্রুপ আমরা বলছি। তো তারা প্রত্যেকে কিন্তু পারস্পরিক আগ্রহের ভিত্তিতে শিখবে। নিজেদের মধ্যে একটা গ্রুপ তারা তৈরি করবে, ছোট গ্রুপ, নিজেদের একটা বন্ধুদের একটা গ্রুপ তৈরি করবে, সেইখানে তারা কিন্তু নিজেদের মধ্যে ম্যাচিং করবে। এবার দেখো, বন্ধুদের গ্রুপ পিয়ার ম্যাচিং যেহেতু বলা হচ্ছে এবং টেকনোলজির হেল্প নিয়ে করা হচ্ছে, তার মানে কি সমমনস্ক ব্যক্তি হতে হবে, তাই তো? সমমনস্ক ব্যক্তি যদি না হয় তাহলে কিন্তু পিয়ার ম্যাচিং এক্ষেত্রে হবে না। সমমনস্ক ব্যক্তিদের নিয়ে একটি ছোট্ট দল তৈরি করা হবে এবং তারা নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করবে, তার মধ্য দিয়ে তারা শিখবে। নেক্সট যেটা আছে সেটা বলা হচ্ছে ডাইরেক্টরি অফ প্রফেশনাল এডুকেটরস। এটা কি? তোমাদেরকে যেরকম প্রথমে বললাম, লিঙ্কডইনে বিভিন্ন ধরনের মানুষজন, প্রফেশনাল মানুষজন তাদের আইডেন্টিটি সেখানে দেন, কি করছেন, তাদের এক্সপিরিয়েন্স, তাদের কোয়ালিফিকেশন, অনেক কিছু সেখানে লেখা থাকে। ঠিক সেরকম ভাবে ডাইরেক্টরি অফ প্রফেশনাল এডুকেটরস এর সেম জিনিস থাকবে। বিভিন্ন যারা শিক্ষাবিদ রয়েছেন, প্রফেশনাল হতে পারেন, নন প্রফেশনাল হতে পারেন, মূলত এটা প্রফেশনাল এডুকেটরসদের জন্যই বিশেষভাবে। সেখানে তাদের ঠিকানা দেয়া থাকবে, তাদের নাম দেয়া থাকবে, তাদের ইন্টারেস্ট এরিয়া দেয়া থাকবে। সেইগুলো দেখে যদি পরবর্তীকালে তোমাদের কারো মনে হয়, অর্থাৎ শিক্ষার্থীদের যারা শিখছে সেই মুহূর্তে লার্নিং ওয়েবের মধ্য দিয়ে, তারা কিন্তু তাদের সঙ্গে গিয়ে যোগাযোগ স্থাপন করতে পারবে। এটা হচ্ছে ডাইরেক্টরি অফ প্রফেশনাল এডুকেটরস এবং এটা লার্নিং ওয়েবের কিন্তু একটি অন্যতম কাজ হিসেবে আমরা বলতে পারি। ক্লিয়ার এটুকু প্রত্যেকের কাছে? হ্যাঁ ম্যাম। বেশ, এবার যে ডিস্কুলিং শব্দটা বারংবার বলছিলাম, এখানে আরেকটু ছোট্ট সংযোজন করি, যেটা প্রথমে সংযোজন করা হয়নি। সেটি হচ্ছে যে প্রচলিত প্রথাগত শিক্ষা ব্যবস্থার বিপরীত ভাবধারা, এটা আমরা প্রত্যেকেই জানলাম। ইলিচ যে জীবনব্যাপী শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন, দেখো ইলিচের শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু জীবনব্যাপী শিক্ষা হচ্ছে, তাই তো? কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি বয়সের কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই, স্কুলে বসে থাকতে হবে, চার দেওয়ালের মধ্যেই শিখতে হবে সেরকম কোনো বিষয় নেই, টিচারের কোনো কড়াকড়ি নেই, কোনো শাসন নেই টিচারের। তাহলে এই যে একটা জীবনব্যাপী শিক্ষা ব্যবস্থা, এই যে ডিস্কুলিং শিক্ষা ব্যবস্থা, এর যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখতে চাই তাহলে দেখতে পাবো এটা হচ্ছে এগেইনস্ট ইনস্টিটিউশনালাইজেশন, অর্থাৎ প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে একটি ধারণা। স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, যেটা উজ্জ্বল মাহাতো বলছিলেন যে স্কুল সম্পর্কে উনি যেটা বললেন, এটা স্ট্রাকচার্ড, তাই তো? একটা স্ট্রাকচার্ড জায়গা বা ইনস্টিটিউশন যেখানে শেখানো হচ্ছে ফর্মালি সমস্ত কিছু। তো এই যে ইনস্টিটিউশনালাইজেশন বা প্রাতিষ্ঠানিকতা, এটার বিরুদ্ধে গিয়ে যেহেতু ইলিচ কথা বলছেন, তাই ডিস্কুলিং কি হচ্ছে? প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে একটি শিক্ষা ব্যবস্থা। সেখানে চার দেওয়াল থাকবে না, সেখানে কোনো প্রতিষ্ঠান থাকছে না। আর অ্যান্টি টিচার, দেখো প্রথমেই যেটা বললাম যে ইলিচ বলেছেন শিক্ষাক্ষেত্রে স্কুলের কাজ কি? টিচারদের জন্য জব ক্রিয়েট করা, অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট করা, এটা হচ্ছে স্কুলের কাজ। টিচার সেখানে কি করে? শিক্ষার্থীকে শাসন করেন, কিন্তু তিনি কি শেখাতে পারেন? পারছেন না। স্কুল সেখানে ব্যর্থ হচ্ছে, টিচারের শাসন সেখানে ব্যর্থ হচ্ছে। তাই ইলিচ কিন্তু তার ডিস্কুলিং, যখন তিনি বলছেন ডিস্কুলিং শব্দটা প্রয়োগ করছেন, তখন কিন্তু সেখানে তিনি বলছেন ডিস্কুলিং হবে অ্যান্টি টিচার। আর কি হবে? অ্যান্টি ফুল টাইম অ্যাটেন্ডেন্স। স্কুলে যে অ্যাটেন্ডেন্সের কড়াকড়ি থাকে, বাধ্যতা থাকে, সেটা কিন্তু ডিস্কুলিং এ থাকবে না। আর কি থাকবে না? আর কি হবে এটা? এটা হবে অ্যান্টি সার্টিফিকেশন, অর্থাৎ এই যে সার্টিফিকেটের এত রমরমা, এই যে সার্টিফিকেট পাওয়ার জন্য স্টুডেন্টদের মধ্যে এত ইঁদুর প্রতিযোগিতা চলছে, ইঁদুর দৌড় চলছে, সেটা থেকে যাতে বেরিয়ে আসতে পারি আমরা, সেই জন্য তিনি বললেন ডিস্কুলিং কিন্তু অ্যান্টি সার্টিফিকেশন হবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আর কি হচ্ছে না? আর সরি, আর এটা কি হচ্ছে? যে মডার্ন টেকনোলজির ইউজ করছে ভীষণ রকম ভাবে। ক্লিয়ার এটুকু প্রত্যেকের কাছে? হ্যালো? Yes, ma'am. বেশ, আচ্ছা আমাদের বোধহয় সময় হয়েই গেছে, তাই তো? উজ্জ্বল বাবু আর কতক্ষণ সময় আছে?
ম্যাম আপনি এখন ডিসকাস করতে পারেন আপনার যদি বেশ, আমিও একদম প্রয়োজন মনে শেষের হয়। পর আমি একদম আচ্ছা শেষের আচ্ছা, পর্যায়ে চলে এসেছি। আর ওকে ছোট্ট দুই একটি কথা বলেই আমি এটা কনক্লুড করব। সেটি হচ্ছে ওকে। যে শিক্ষা প্রসঙ্গে যদি আমরা ইলিচের মত এখন আমরা দেখতে চাই বা বুঝতে চাই, তাহলে আজকের আলোচনা থেকে দেখো তোমরাও এটা বলতে পারবে, তাও আমি একবার বলে দিচ্ছি যে ইলিচের মত যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা হচ্ছে একটি জীবনব্যাপী প্রক্রিয়া বা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। আর কি দেখতে পেলাম? স্কুলের চার দেওয়ালের বাইরে গিয়ে একটি শিক্ষা ব্যবস্থা। আর শিক্ষক এবং স্কুল ছাড়াও কিন্তু শিখন সম্পন্ন হতে পারে। আর কি জানলাম ইলিচের মধ্যে শিক্ষা? ইলিচের মধ্যে শিক্ষা তখনই ঘটবে বা তখনই সম্পন্ন হবে যখন শিক্ষার্থীরা নিজেদের মধ্যে শেখার একটা আর্জ ফিল করবে। নিজেরাই যখন বুঝতে পারবে আমাকে শিখতে হবে, শেখার প্রয়োজন রয়েছে, এই যে শেখার তাগিদ অনুভব করা, এটা যখনই একজন শিক্ষার্থীর মধ্যে আসবে, তখনই কিন্তু সে যেন তেন প্রকারেণ শিখতে পারবে। তাহলে ইলিচ শিক্ষা প্রসঙ্গে কি বলেছেন সেটা আমি তোমাদের খুব ছোট্ট করে বললাম। আর যদি আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থায় ইলিচের কন্ট্রিবিউশন দেখি, তার অবদান যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে নন ফর্মাল এডুকেশন সিস্টেম চলছে, তোমরা জানো, নন ফর্মাল এডুকেশন সিস্টেম, ইনফর্মাল এডুকেশন সিস্টেম, সেখানে কিন্তু আমরা ইলিচের ভাবধারা বা ইলিচের মতাদর্শটাকে আমরা ভীষণভাবে দেখতে পাচ্ছি। প্রথাগত শিক্ষার বাইরে গিয়েও শিক্ষার্থীরা যে শিখতে পারে, বিভিন্ন ভাবে সেটা শিখতে পারে, এই যে বিষয়গুলোকে এখন তুলে ধরা হচ্ছে, এই যে জীবনব্যাপী শিক্ষার কথাগুলো বলা হচ্ছে, এই বিষয়টা কিন্তু ইলিচের কাছ থেকেও কিন্তু আমরা অনেকটাই পেয়েছি। ঠিক। এখন দেখো, আগে কি হতো যে শিক্ষার একটা নির্দিষ্ট বয়স ছিল, নির্দিষ্ট মাপকাঠি ছিল, তাই তো? এখন কি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের মুক্ত শিক্ষা দেখতে পাচ্ছি, দূরাগত শিক্ষা দেখতে পাচ্ছি, বা সেই সমস্ত শিক্ষাগুলো সম্পর্কে জানি, তাই তো? সেখানে কিন্তু বয়সের কোনো মাপকাঠি নেই, যারা যা শিখতে চাইছেন, যারা যা জানতে চাইছেন, সেগুলো শেখার বা জানার তারা সুযোগ পাচ্ছেন। পাচ্ছেন কি? বলো। হ্যাঁ ম্যাম, এখন তো যে কোনো সময় আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। ইভেন যে যদি জাতীয় শিক্ষানীতি নতুন 2020, সেখানে তো আবার অনেকদিন পর কোনো মানে স্টুডেন্ট যদি শিক্ষা ছেড়ে দেয়, আবার সে শিক্ষা গ্রহণ করতে পারে, মানে জীবনের যে কোনো মুহূর্তে যা তখন যা মানে জাতীয় ইচ্ছে যখনই শিক্ষানীতি, হবে। তুমি যেটা বললে একটা ভালো পয়েন্ট মনে করালে। সেখানে দেখো আগে কি হতো, কোনো একটি শিক্ষার্থী সে যদি ধরো উম এখন তো সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, দুটো সেমিস্টার নিয়ে যদি একটা ইয়ার হিসেবে ধরি, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, একটা ইয়ার হচ্ছে ফার্স্ট ইয়ার। তো যদি সে ফার্স্ট ইয়ার করার পর কোনো কারণে পড়া ছেড়ে দিয়ে চলে গেল, তাহলে কি হতো? তার ডিগ্রিটা ক্যান্সেল হয়ে যেত। শুধুমাত্র ফার্স্ট ইয়ার নয়, যদি থার্ড ইয়ারেও কোনো কারণে সে পরীক্ষা দিতে না পারতো, দুটো ইয়ারে সে হয়তো কোয়ালিফাই করে গেছে, তাহলে সে কিন্তু কোনো ডিগ্রি পেত না। জাতীয় শিক্ষানীতি 2020 যেহেতু তুমি বললে, সেখানে কিন্তু কি বলা হলো যে এটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার কিভাবে সম্পূর্ণ করছে সেটার উপর ভিত্তি করে তাদেরকে কিন্তু যথাক্রমে ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেট দেয়া হবে, তাই তো? কিন্তু এই যে হ্যাঁ ম্যাম। ফ্লেক্সিবিলিটি শিক্ষার মধ্যে, এটা কিন্তু আগে ছিল না। বেশ, আমি আপাতত এখানেই আমার আজকের আলোচনা সমাপ্ত করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেটা আমাকে করতে পারো তোমরা, যারা ছাত্রছাত্রীরা রয়েছে। আমি তুমি বলেই সম্বোধন করে গেলাম পুরো সময়টা জুড়ে, কারণ মূলত আমি যেটুকু জেনেছি যে এটা ইউজি লেভেলের যারা স্টুডেন্ট আছো তাদের জন্যই, এবং সেই সঙ্গে সঙ্গে যারা পিজি স্টুডেন্ট আছো। ম্যাম, ওই সিআইএফ আর সিআইডিওসি ওই জায়গাটা একটু বলে দেবেন? সিআইএফ, সিআইএফ দেখো, এটা ছিল একটা সেন্টার বা প্রতিষ্ঠান, যেটা পুয়ের্তো রিকো ছেড়ে যখন ইভান ইলিচ কুয়ের্নাভাকাতে চলে আসছেন, অর্থাৎ যাজকপদ থেকে যখন তাকে সরিয়ে দেওয়া হলো, সেই মুহূর্তে তিনি যখন কুয়ের্নাভাকাতে এলেন, তখন তিনি সেখানে একটি সেন্টার স্থাপন করলেন, যার নাম হচ্ছে সেন্টার ফর ইন্টার কালচারাল ফরমেশন বা সিআইএফ, 1961 সালে। এরা মূলত বিভিন্ন ধরনের শিক্ষা বিষয়গুলোকে নিয়ে চিন্তা ভাবনা করতেন, আলোচনা করতেন। ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামটা তোমাদেরকে বললাম, সেটাও সেখানে অফার করা হতো, যদিও পরবর্তীকালে তখন সেই সেন্টারের নামটা পরিবর্তিত হয়ে যায়, কারণ
ততদিনে সেন্টারটা অনেকটা ফেমাস হয়ে গেছে, অনেকটা বিখ্যাত হয়ে গেছে, তখন তার নামকরণ হয়ে যায় সেন্টার ফর ইন্টার কালচারাল ডকুমেন্টেশন। অর্থাৎ সিআইএফ যেটাকে তুমি বলছো, সেটাই পরবর্তীকালে সিআইডিওসি নামে বিখ্যাত হয় বা পরিচিত হয়। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। হুম। আর কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, আমি কি একটা কোশ্চেন করতে পারি? অবশ্যই। আমি ম্যাম, সকলের একটা জায়গায় উদ্দেশ্যে আমার পড়তে গিয়ে সৌমেন শুনতে পাচ্ছি না, হ্যালো। সকলের উদ্দেশ্যে আমার হ্যাঁ, একটু অনুরোধ, পার্টিসিপেন্টরা যখন কোনো প্রশ্ন করবেন একটু সংক্ষিপ্ত নিজস্ব পরিচয়টা দিয়েই প্রশ্ন করবেন। সৌমেন, কন্টিনিউ। ঠিক আছে স্যার। আমার পরিচয়, আমার নাম সৌমেন রায়, এবং আমি বাঁকুড়া ইউনিভার্সিটির এখন প্রাক্তন। এমএ কমপ্লিট হয়েছে। এবারে আমার কোশ্চেনটা ম্যামের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে আমি একটা জায়গায় পড়তে গিয়ে দেখলাম যে ইলিশ বলেছেন যে যুগ যুগ ধরে আমরা বিদ্যালয় শিক্ষার শ্রীবৃদ্ধি ঘটিয়ে পৃথিবীটাকে আরো একটা ভালো জায়গা হিসেবে তৈরি করার চেষ্টা করছি, কিন্তু আমাদের সেই প্রচেষ্টা ফলদায়ক হয়নি, পরিবর্তে ব্যর্থ হয়েছে। তাহলে ইলিচের এই অভিমতটার সাথে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, আমাদের 2021 আজকে 14 তারিখের যদি দিকটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে এই শিক্ষা ব্যবস্থার সাথে ওনার ওই অভিমতের কতটা মিল আছে? বেশ, দেখো, যে কোনো বিষয়কে আমরা দুটো দিক থেকে ভাবতে পারি, তাই তো? দুটো দিক থেকে ভেবে দেখা যায়। একটা নেগেটিভ হতে পারে, একটা হচ্ছে পজিটিভ হতে পারে। যদি বর্তমান শিক্ষা ক্ষেত্রে আমরা দেখি এবং ইলিচের তুমি যে কথাটা বললে সেটাকে যদি আমরা একটুখানি বিষয়টাকে মাথায় রাখি, একটুখানি নিজেরাই ভেবে দেখো বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলছে, কিভাবে চলছে। আমরা কতটুকু স্কুলে গিয়ে শিখছি বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কতটুকু শিখছি, কি শিখছি, আমাদের মূল উদ্দেশ্যটা কি? এই যে তোমরা ডেলার্স কমিশন পড়েছো নিশ্চয়ই, আশা করছি। ডেলার্স কমিশনে শিক্ষার 4টে স্তম্ভ সম্পর্কে বলা হয়েছিল: লার্নিং টু বি, লার্নিং টু লিভ, লার্নিং টু লিভ টুগেদার, এইভাবে যে 4টের কথা বলা হয়েছিল। লার্নিং টু নো তার মধ্যে ছিল। তো সেই বিষয়গুলো আমরা কতটা কি অ্যাচিভ করতে পেরেছি একটুখানি ভেবে বলবে? অর্থাৎ আমি এই প্রশ্ন, আমি এই যে কথাটা বলছি, এটার কারণ হচ্ছে একটি, যে এটাকে আমরা পজিটিভ এবং নেগেটিভ দুটো দিক থেকে দেখতে পারি। প্রথমেই বলেছি যে ইলিচ অ্যাপোফেটিক থিওলজির সমর্থক ছিলেন। সেই হিসেবে যদি দেখি, বর্তমান আমাদের শিক্ষা ব্যবস্থাও কিন্তু সেই গতানুগতিক ভাবেই চলছে। একেবারেই যে বেরিয়ে আসেনি, বেরিয়ে আসার প্রচেষ্টা নেই সেটা বলবো না, কিন্তু যদি তোমরা একটু নিজেদের মধ্যেই দেখো, এখনো কিন্তু ডিগ্রির একটা রমরমা চলছে। এখনো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান কোথাও না কোথাও গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আহ বাজারের মতোই কিন্তু বিহেভ করছে। আমরা সেখানে যাচ্ছি, ডিগ্রি কিনছি। যদি এই কথাটা এখানে বলা কতটা যুক্তিযুক্ত হচ্ছে আমি জানি না, হয়তো আমার সঙ্গে অনেকেই একমত পোষণ করবেন বা অনেকে হয়তো করবেন না। সেটা হচ্ছে, বর্তমান যে বিএড কলেজগুলো রয়েছে, তোমরা একটুখানি যদি ভেবে দেখো, আশা করছি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সৌমেন তো তোমার নাম? একদম একদম ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, তুমি কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা অনেকটাই পেয়ে যাবে। ম্যাম, আমার এই প্রসঙ্গে একটু কিছু বলতে চাইছি আমি। ডেলার কমিশন সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি অবগত, যেহেতু শিক্ষা বিজ্ঞান বিভাগীয় আমরা সকলেই শিক্ষক। হ্যালো। হ্যাঁ, আমার হ্যালো। কথা কি শোনা যাচ্ছে? একটু আওয়াজ আসছে, হ্যাঁ বলুন। আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ, হ্যাঁ, শোনা হ্যাঁ, যাচ্ছে, এখন শোনা হ্যাঁ স্যার, যাচ্ছে, শোনা বলুন। যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আপনি প্রসঙ্গক্রমে যে বিষয়টা বললেন যে ডেলার্স কমিশনের 4টে পিলারের কথা, আমার তো মনে হয় মানে আজকের ডেটে দাঁড়িয়ে সৌমেনের কথা মতো এই 14/11/2021 ডেটে দাঁড়িয়ে এই 4 পিলারের 3টে পিলার একেবারে ভেঙে পড়েছে। মানে এই পিলার 3টে তৈরিই হয়নি।
বা যদিও তৈরি হচ্ছিল, মাঝখানে স্টপ হয়ে গেছে, মানে এই কনস্ট্রাকশনটা টোটালি পোস্টপোন হয়ে গেছে। লার্নিং টু নোটা হয়তো আমরা অনেকটাই এগোচ্ছি। লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু ডু, যেটা মানে আমি বিভিন্ন জায়গাতে বিশেষ করে প্রফেসর মর্মর মুখোপাধ্যায় এটা ওনার প্রত্যেকটা বক্তৃতার মধ্যেই এটার একটা ছাপ রাখেন যে আগামী ভবিষ্যৎ বা আগামী সোসাইটি সব থেকে যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে স্কিল্ড, নট অনলি নলেজ। মানে শুধুমাত্র জ্ঞান নয়, তার সাথে সাথে কিন্তু তার অ্যাপ্লিকেবিলিটিটাও দরকার। তো একদম। এই যেটাকে আমরা লার্নিং টু ডু বলছি, আমি যেটা লার্নিং টু নো করছি সেটাকে লার্নিং টু ডুতে রূপান্তরিত করা, এই ক্ষমতাটা আমাদের মধ্যে মানে তৈরি হচ্ছে না। প্রথম কথা মানে তো একদমই তৈরি হচ্ছে না এটা আমি বলবো না, মানে যে পরিমাণে আমরা এটার পেছনে প্রয়াস চালাচ্ছি সেই পরিমাণে তৈরি হচ্ছে না। অবশ্যই। দ্বিতীয়ত, লার্নিং টু লিভ টুগেদার কোথাও একটা ফেলিওর হচ্ছে এই মর্মে যে দেখা যাচ্ছে যে শিক্ষিত মানুষের সমাজটাই মানে একত্রে বসবাস করার ভাবনা থেকে ক্রমশ বেরিয়ে আসছে। আর লার্নিং টু লিভ অর্থাৎ সঠিক জীবনযাপন করা, একটা উন্নত ধরনের জীবনযাপন করা, একটা কোয়ালিটি লাইফ লিড করা, এই কোয়ালিটি লাইফ লিড করা মানে আমরা একটা ভুল ভাবনা নিয়ে বেঁচে বা ভুল ভাবনার দিকে এগোচ্ছি। লার্নিং টু লিভ মানে হচ্ছে মানে বর্তমান সভ্যতা যেটা ভাবছে যে একটা ঝকঝকে জীবন, একটা রঙিন জীবন, একটা আমোদ প্রমোদের জীবন, ব্যাস এটুকুই। কোয়ালিটি লাইফ কোথাও কিন্তু গিয়ে সেটা যদি নয়। আমরা দেখি যে লার্নিং টু লিভ টুগেদার, যেটা আমাদের একটা অন্যতম প্রয়াস হবার মানে প্রয়াস হতে পারতো, যে লার্নিং টু লিভ টুগেদার, একত্রে একসঙ্গে একটা বেঁচে থাকার যে প্রয়াস, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু নেই। হয়তো বিভিন্ন অসহিষ্ণুতা এর জন্য দায়ী হতে পারে, বা বিভিন্ন কারণের জন্য দায়ী হতে পারে, বা আরেকটা হতে পারে যে এই যে শিক্ষার চারটি স্তম্ভের প্রথম স্তম্ভই যদি নড়বড়ে হয়, আর দ্বিতীয় স্তম্ভ যদি নড়বড়ে হয়, তাহলে কিন্তু তার ভিতটা সঠিকভাবে গড়ে উঠতে পারে না। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় যেটা দেখছি, স্কুল বলুন কলেজ বলুন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লার্নিং টু নোটাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা কি জানলাম, কি শিখলাম, কতটা মুখস্থ করতে পারলাম, এটুকুকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দ্বিতীয় যে এক্সকিউজ মি পিলারটা ম্যাম, বলছেন লার্নিং টু ডু, যেটা ম্যাম এক্সকিউজ মি, স্কিলের কথা। হ্যাঁ। একটু ইন্টারাপ্ট করছি। আমার মনে হয় ইভান ইলিচ, মানে ওনার সম্পর্কে আমি এখনো খুব বেশি পড়াশুনো করে উঠিনি। আমার মনে হয় উনি যে সময়টাতে এটা একটা আধুনিক সময়, উনি যে সময়টাতে ওনার ভাবনাটা পোষণ করেছেন সেটা একটা আধুনিক সময়। তো আমার মনে হচ্ছে যেহেতু এই লার্নিং পিলারগুলো এটা 1995 সালে প্রকাশিত হয়েছে, ঠিক আছে, কিন্তু অনেক আগে থেকে তো তার চিন্তা ভাবনা চলছে বা সেই যাত্রাপথের দিকে শিক্ষা ব্যবস্থার হাঁটার একটা মানে চেষ্টা চলছে। তো ওনার এই রিস্কুলিং এর মত পোষণ করার পেছনে বা ইনস্টিটিউশনাল এডুকেশনের পেছনে, মানে ওটাকে ডিমলিশ করার পেছনে একটা অন্য এই ধরনের চিন্তা ভাবনা কাজ করেও থাকতে পারে যে আমাদের মানে এই যে চারটে পিলার তৈরি করার কথা, এই চারটে পিলার টোটালি তৈরি হয়ে গেলেই কিন্তু ব্রিজটা তৈরি হবে। এই চারটে পিলার তৈরি হচ্ছে না, আমরা শুধু একটার উপরই জোর দিচ্ছি, বাকিগুলোকে তেমন একটা গুরুত্ব আরো দিচ্ছি না। সুতরাং তাহলে তো ব্রিজটা এইভাবে কখনোই তৈরিই হবে না। আর ব্রিজটা তৈরি না এক্ষেত্রে হলে একটা সোসাইটিকে কোয়ালিটি লাইফ লিড করার দিকে আমরা কিভাবে নিয়ে যাব? বেশ, যে আমি এক্ষেত্রে কারণেই একটু ছোট্ট উনি সংযোজন হয়তো করব। এটা হ্যাঁ। এটা আমার এক মানে একেবারে ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত ভাবনা থেকে আমি বলছি, ঠিক এই কারণেই হয়তো উনি এই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার ঘোর বিরোধিতা করেছেন। যে আমরা যখন এই কাজটাতে অসমর্থ, তখন এই কাজে আমাদের শুধু শুধু ইঁদুর দৌড়
করে লাভ নেই, বা উলুবনে মুক্ত ছড়ানোর কোনো দরকার নেই। আচ্ছা, আমি যে বিষয়টা বলতে চাইছিলাম এখন, যেটা Okay. উজ্জ্বল মাহাতোবাবু বললেন, সেটা হচ্ছে যে যদি কোনো একটি স্কুল, কোনো প্রতিষ্ঠান হোক সেটা প্রথাগত, সে যদি শিক্ষার এই যে চারটে স্তম্ভ যেটা পরবর্তীকালে এসেছে, অর্থাৎ ইভান ইলিচ যখন ডি স্কুলিং সোসাইটি লিখছেন 1971 সালে প্রকাশিত হচ্ছে বইটা, তারপরে কিন্তু এই ডেলার্স কমিশনের রিপোর্ট বেশ অনেকটা পরে। তো সেই সময়টাকে যদি আমরা মাথায় রাখি, যদি আমরা ডেলার্স কমিশন বাদও দিই, বা যদি আমরা ডেলার্স কমিশন প্রসঙ্গকে যদি টেনেও রাখি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষার যে উদ্দেশ্যগুলো, দেখুন যে ডেলার্স কমিশন বলেছে বলে যে এই উদ্দেশ্যের প্রয়োজনীয়তা সেটা তো নয়, এর প্রয়োজনীয়তা অনেক আগে থেকে অনুভব হয়েছে, যুগে যুগে অনুভব হয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে শিক্ষার এই উদ্দেশ্যগুলো কিন্তু ফুলফিল হয়নি। যদি প্রথমে আমরা স্কুল একটু ছোট্ট করে বলি, যে স্কুল শব্দটা শুনলে আমাদের কি মনে হয়? যে চার দেওয়ালের মধ্যে একটি শিক্ষা। এই স্কুলটা এসেছে কোথা থেকে? স্কুলের যদি আমরা এটিমোলজিক্যালি মিনিং দেখতে চাই, তাহলে আমরা দেখবো এটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, যেটা হচ্ছে স্কুল, SKHOLE, এই শব্দ থেকে কিন্তু স্কুল শব্দটা এসেছে। সেই শব্দটার অর্থ কি ছিল? ওটা স্কুল যে শব্দটা আমি বলছি, সেই শব্দের অর্থটা কি ছিল? অবসর সময়ে বিনোদন এরকম। অবসর সময় বিনোদন। কিভাবে অবসর সময় বিনোদন? গ্রিক দেশে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিক গ্রিক তো জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম আখড়া ছিল প্রাচীন যুগে, যদি আমরা দেখি সেখানে বয়স্ক ব্যক্তিরা আগুন পোহাচ্ছেন, এবং তার মধ্য দিয়ে যে আখড়া বা এই যে আড্ডা বলা হয়, তার মধ্য দিয়ে তারা একে অপরের মধ্য দিয়ে অভিজ্ঞতার আদান প্রদান করছেন, মতের বিনিময় করছেন, কে কোনটা জানে সেটা অপরজনকে জানাচ্ছেন। সেখান থেকে তারা অনুভব করলেন যে আমরা এই যে এইভাবে জ্ঞানের চর্চা করছি, আদান প্রদান করছি জ্ঞানের, সেটা আমাদের পরবর্তী প্রজন্মকে জানিয়ে যেতে হবে আমরা যেটুকু জেনেছি। সেখান থেকে স্কুলের একটা কনসেপ্ট আসে, তাই তো? এবার তোমরা একটুখানি ভেবে দেখো, স্টুডেন্ট আছো বা আপনারা যারা আছেন, একটুখানি ভেবে দেখুন তাহলে যে সেই সময়ে দাঁড়িয়ে যে অভিজ্ঞতাগুলো আদান প্রদান ঘটছিল, সেগুলো কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা, অর্জিত অভিজ্ঞতা, তাই তো? স্কুল কিন্তু সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা দিতে ব্যর্থ হলো। এখনকার সময়ে, এখনকার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, স্কুল কি সেই অভিজ্ঞতা আমাদের দিতে পারছে, সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা? আমাদের পড়াশোনা তো বড় বেশি পুঁথি কেন্দ্রিক, পুঁথি নির্ভর পড়াশোনা, তাই তো? সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা কিন্তু আমরা পাচ্ছি না। আর যখন আমরা এই প্রত্যক্ষ অভিজ্ঞতা পাচ্ছি না, তখন আমরা কি করছি? ডেলার্স কমিশনের ওই যে লার্নিং টু নো, সেটা শুধুমাত্র ফুলফিল করতে পারছি, আমাদের স্কিলের ডেভেলপমেন্ট ঘটছে না, এবং আমরা আর কি করতে পারছি না? নিজেদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারছি না, নিজেদের মধ্যে জাজমেন্ট করার ক্ষমতা তৈরি হচ্ছে না, আমরা রেসপন্সিবল সিটিজেনশিপ তৈরি করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। আর এই এতগুলো ব্যর্থতা নিয়ে আমরা কিভাবে লার্নিং টু লিভ টুগেদার করব, তাই তো? যদি শিক্ষার এই উদ্দেশ্যগুলো ফুলফিল হতো, যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা এগুলোকে ফুলফিল করতে পারতো, তাহলে কিন্তু ইভান ইলিচ এই ডে স্কুলিং এর কথা বলতেন না, বা এই কনসেপ্টটাও কিন্তু আসতো না। যাই হোক, এবার বলুন যদি কারো কোনো প্রশ্ন থাকে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। বেশ, হ্যাঁ, তোমাদের বা যারা আছেন যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে। হ্যালো ম্যাম। হ্যাঁ, ম্যাম, আমার এই আলোচনা প্রসঙ্গে একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। ম্যাম, আমি জানলাম যে ইভান ইলিচ অ্যাপোফেটিক থিওলজিতে বিলিভ করেন। তো এই মানে ফিলোসফিতে যদি একজন টিচার মানে স্টুডেন্টদেরকে যদি মানে ওই ফিলোসফির কনসেপ্টটা তাদের মধ্যে সঞ্চার করতে চায় বা টিচিং দিতে চায় এই ধারণাটাকে, যা যে নেগেটিভ এডুকেশন আপনি যেটা বললেন যে অ্যাপোফেটিক থিওলজিটা, তো সেক্ষেত্রে টিচার মানে কি কি পদক্ষেপটা গ্রহণ করবে বা কিভাবে সেটা ক্লাসরুমে ইমপ্লিমেন্ট করবে এই কনসেপ্টটাকে, এটাই আমার বেশ, ভালো জানা আছে। প্রশ্ন করলে। প্রশ্ন করলে, নামটা কি আপনার?
ম্যাম আমার নাম রবি দাস। আমি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র। বেশ, খুব ভালো একটি প্রশ্ন। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি যেটুকু বলতে পারি, এই যে অ্যাপোফেটিক থিওলজি যেটা বলা হচ্ছে, অ্যাপোফেটিক থিওলজি অ্যাকচুয়ালি এটা কিন্তু হচ্ছে যে ধর্মতত্ত্ব অর্থাৎ ঈশ্বরকে জানার যে প্রয়াস, ঈশ্বরকে জানার যে তত্ত্ব, সেটার একটি ভাগ, সেই দর্শন। অর্থাৎ ঈশ্বরকে আমরা বর্ণনা করতে তো পারি না, মানে সমস্ত ভাবে ঈশ্বরকে বর্ণনা করা যায় না। আমাদের সাধারণ এই যে দৃষ্টিভঙ্গি, তার মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরকে বুঝতে পারি না। এই যে ঈশ্বরকে বুঝতে পারি না, তাকে বর্ণনা করতে পারছি না, সেইটার মধ্য দিয়েই কিন্তু আমরা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছি। এটা কিন্তু ভীষণভাবে ঈশ্বর কেন্দ্রিক একটি ধর্মতত্ত্ব, আমি কিন্তু এক্ষেত্রে বলবো। যদি তোমরা এটাকে স্কুলের কনসেপ্টে নিয়ে আসার চেষ্টা করো, সর্বক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। ক্লিয়ার? ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম, আমি দীপঙ্কর সাহা কথা বলছিলাম। হুম। বলুন দীপঙ্কর বাবু, আপনাকে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটি উদাহরণ দিতে পারি। নামটা যেন কি ছিল এর আগে যে প্রশ্ন করেছিলেন? রবি দাস, রবি দাস। যেহেতু আমি বললাম যে সর্বক্ষেত্রে দেওয়া যায় না, কিন্তু কিছু ক্ষেত্রে তো দেওয়া যায়, সেটা আমি একটুখানি ক্লিয়ার করে দিই। আপনারা নন এক্সাম্পল নাম শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন। আমরা এক্সাম্পল বলি, নন এক্সাম্পল বলি, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস ম্যাম। নন এক্সাম্পল কি? এক্সাম্পল আমরা সবাই এই যে জানি যে সোনার কোনো একটা বস্তুর যখন আমরা হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো। বেশ, হ্যালো, শোনা যাচ্ছে? Yes, ma'am, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি বলার চেষ্টা করছি। যখন আমরা এক্সাম্পল দিই, তখন আমরা দেখি যে কোনো একটি বস্তুর যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, সেটার সঙ্গে মিল আছে কিনা। অর্থাৎ যদি এখন আমরা গরুর এক্সাম্পল দিই, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে গরুর কি কি বৈশিষ্ট্য আছে, সেটা আমাদেরকে দেখলাম, তারপর আমরা বললাম এটা হচ্ছে গরু। আহ, যদি এরকম হয়, তাহলে সেটা কিন্তু নন এক্সাম্পল হচ্ছে না, সেটা হয়ে যাচ্ছে এক্সাম্পল। নন এক্সাম্পলটা কি? যদি ঠিক তার উল্টোটা হয়, অর্থাৎ কোনো একটি বিষয় বা বস্তু যখন আমরা দেখছি, তার কি কি বৈশিষ্ট্যগুলো আছে আমরা জানতে পারছি, তখন সেই বৈশিষ্ট্য বা বস্তুর সঙ্গে মিল আছে এরকম কোনো বস্তুর পরিবর্তে যদি আমরা বিসদৃশ্য, অর্থাৎ যেটার সঙ্গে মিল নেই, বিপরীত একটি বিষয়, সেটার যদি উদাহরণ দিই, তখন সেটা হয়ে যায় নন এক্সাম্পল। আমি আরেকটু ভেঙে বলি। যদি ধরো আমাদেরকে বলা হয় গণতান্ত্রিক দেশের নাম বলো তো, আমরা কি বলবো? কোন দেশের নাম নেব? ভারতবর্ষের নাম নেব, ভারতবর্ষ। তাই তো? ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এবার যদি আমি বলি নর্থ কোরিয়া, কি হবে সেটা? একনায়কতন্ত্র। অটোক্রেটিক। নন এক্সাম্পল হচ্ছে। আমি এক্সাম্পল নন এক্সাম্পল আটকে আছি আপাতত। তাহলে এই যে একটি বস্তুর বৈশিষ্ট্য দেখে সদৃশ্য বস্তুর পরিবর্তে একটা বিসদৃশ্য বস্তুর আমরা উদাহরণ দিলাম, একটা বিসদৃশ্য বস্তুর নাম নিলাম, এটাকে বলা হচ্ছে নন এক্সাম্পল। তাহলে যদি তোমরা অ্যাপোফেটিক থিওলজি বলতে চাও, তাহলে তোমরা সেই ক্ষেত্রে নন এক্সাম্পলের মধ্য দিয়ে পড়াতে পারো, বা স্কুলে পড়ানো যেতে পারে। ক্লিয়ার? সেক্ষেত্রে হ্যাঁ ম্যাম, নন এক্সাম্পল ইউজ করতে হবে। হুম। ম্যাম সাহা কথা বলছিলাম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বর্তমানে আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটির অধীন থার্ড ইয়ারে পড়ি, আর একজন প্রাথমিক শিক্ষক। কারণ আমার একটা জিনিস মনে হচ্ছে ইভান ইলিশ সম্বন্ধে, পড়া সম্বন্ধে আমার মনে হয় ইভান ইলিশের ধারণা আর রুসোর নেতিবাচক শিক্ষার ধারণার মধ্যে কিছুটা মিল রয়েছে। রুসোর নেতিবাচক শিক্ষায় বলছেন শিক্ষার্থীরা বাস্তব জগৎ
তাদের উপর জোর করে বা স্কুলে বিদ্যালয়ে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়ার দরকার নেই। হয়তো ইভানি ইলিশ তার ডি স্কুলিং প্রথাতে সেই জিনিসটাই মনে হয় রিপিট করছেন, আমার এটা মনে হচ্ছে, কোথাও যেন একটা মিল খুঁজে পাচ্ছি। হ্যাঁ, এটা কি একটা সঠিক মিল না? খুঁজে পেতেই পারেন, কারণ বিষয়টা যেহেতু শিক্ষা। এবং ইভান ইলিচ বলুন বা রুশো বলুন, কাকে গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। রুশো কিন্তু টিচারকে গুরুত্ব দিচ্ছেন না, ইভান ইলিচও কিন্তু টিচারকে গুরুত্ব দিচ্ছেন না, উভয়ই কাকে গুরুত্ব দিচ্ছেন? স্টুডেন্টকে গুরুত্ব দিচ্ছেন। ইভান ইলিচ কি বললেন? যে স্টুডেন্ট স্কুলের মধ্য দিয়ে শিখবে সেটা নয়, স্কুল শেখাতে পারে না, একটি বাচ্চা নিজের তাগিদে নিজের জানার প্রয়োজনে শিখবে, তাই তো? ঠিক একই ধরনের কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রুশো বলছেন। রুশোর তার শিক্ষা দর্শনে বলছেন যে একটি বাচ্চা, সে কিন্তু ব্ল্যাঙ্ক স্লেট হিসেবে জন্মগ্রহণ করে না, সে কিন্তু নিজের মধ্যে তার বেশ কিছু জিনিস অর্থাৎ তার মধ্যে যে ইনহেরেন্ট যে ক্যাপাবিলিটিস গুলো থাকে একটি শিশুর মধ্যে, সেটাকে নিয়েই সে জন্মগ্রহণ করে। এবং বাইরে থেকে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার দরকার নেই। স্টুডেন্ট তার নেচার অনুযায়ী শিখবে, তার আগ্রহ অনুযায়ী শিখবে, প্রকৃতির মাঝখানে শিখবে, আগুনে হাত দিলে যে হাত পুড়ে যায় সেটা সে আগুনে হাত দিয়েও শিখবে। ঠিক? তাহলে সেইখানে গিয়ে আপনি কোথাও রুশো এবং ইভান ইলিচের শিক্ষা দর্শনে একটু মিল পেতেই পারেন। আবার দেখুন, ইভান ইলিচ কিন্তু ভীষণভাবে একদম। বাস্তববাদী শিক্ষার কথা বলেছেন, টেকনোলজির প্রয়োগ করতে বলছেন। স্টুডেন্ট শিখবে, নিজের প্রয়োজন অনুযায়ী শিখবে, যার যেটা প্রয়োজন, সে যদি স্কিলের ডেভেলপমেন্ট ঘটাতে চায় সেই অনুযায়ী পড়বে, নিজের পছন্দ মতো পড়বে। এই বিষয়গুলো কোথাও না কোথাও গিয়ে দেখুন প্রয়োগবাদী যে শিক্ষা ব্যবস্থা বা প্র্যাগম্যাটিজম, তার সঙ্গে কিন্তু আপনারা একটুখানি মিল খুঁজে পাবেন। একটুখানি নয়, বেশ কিছুটা মিল খুঁজে পাবেন। যেই শিক্ষার আমাদের দরকার নেই, যেই শিক্ষা আমাদের বিকাশ ঘটাচ্ছে না, সেই শিক্ষার কথা কিন্তু ইভান ইলিচ বলছেন না। সেই দিক থেকে আপনি রুশোর প্রকৃতিবাদী শিক্ষার সঙ্গেও মিল পেতে পারবেন এবং প্রয়োগবাদী শিক্ষার সঙ্গেও মিল পাবেন। হ্যাঁ, এরপর বলুন যদি কোনো প্রশ্ন থাকে। ম্যাডামের কাছে আর একটা কোশ্চেন আমার আছে। আহ, নামটা একটু হ্যাঁ, বলবেন? সৌমেন। একটু আগে আমি কোশ্চেন করেছিলাম, সৌমেন। আচ্ছা, সৌমেন, হ্যাঁ। হ্যাঁ। তো উনি বলেছিলেন, ইভান ইলিচ বলেছিলেন যে অ্যাডভেন্ট অফ ব্রেভ নিউ ওয়ার্ল্ড, সাহসী নতুন দুনিয়ার আবির্ভাব, এর কথা বলেছিলেন। তো আমার কোশ্চেন একটাই যে এই সাহসী নতুন দুনিয়ার আবির্ভাব বলতে তিনি কোন দুনিয়ার কথা বোঝাতে চেয়েছেন? সাহসী নতুন দুনিয়া বলতে কি বোঝাতে চেয়েছেন, তাই তো? হ্যাঁ ম্যাডাম। যদি আমরা ইভান ইলিচের সময়টাতে দেখি, আমরা কি দেখতে পাচ্ছিলাম সেই সময়টাতে? ইভান ইলিচ নিজে তার যে প্রিস্টহুড ছিল বা যাজক পদ যেটা ছিল তার সেই মুহূর্তে, সেটা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। কেন দেওয়া হলো? কারণ তিনি ক্যাথলিক হায়ারার্কি যে সিস্টেমটা ছিল সেই মুহূর্তে, সেটার বিরোধিতা করেছিলেন, তাই তো? এটা আমি একদম শুরুতেই বলেছি আপনাদের। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। এবার সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে গতানুগতিক যে চিন্তা ভাবনা রয়েছে, সেটার বাইরে গিয়ে যদি কেউ কোনো কিছু চিন্তা ভাবনা করছেন, কোনো কিছু বলছেন, সেটাকে কিন্তু মেনে নেওয়া হচ্ছে না। ইভান ইলিচের যে ডিস্কুলিং সোসাইটি, সেটাও কি সেই সময় ভীষণভাবে জনপ্রিয় হতে পেরেছিল? কনসেপ্টটা সেই সময় জনপ্রিয় হয়েছিল। যারা শিক্ষাবিদ যারা ছিলেন সেই মুহূর্তে, ডিসকুলিং সোসাইটি নিয়ে ভীষণ রকম ভাবে তর্ক বিতর্ক চলছিল, অনেকের কাছে সেটা ভীষণভাবে প্রাসঙ্গিক মনে হয়েছিল। কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু এটার আমরা প্রয়োগ কোথাও দেখতে পাচ্ছি না, তাই তো? যদি একটি সমাজকে গড়ে তুলতে হয়, একটি সমাজকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে কিন্তু সেই দিক থেকে আমাদের একটি আহ সাহসী কারা হবে এক্ষেত্রে? অবশ্যই শিক্ষার্থীরা হবে। যদি স্কুলের শিক্ষা ব্যবস্থা দেখি, ইভান ইলিচ সেখানে কি বলছেন, যে তাকে কিছু না শেখানোর জন্য পাঠানো হচ্ছে, যেটা রাস্তাঘাটে স্টুডেন্টরা শিখছে। তাহলে স্কুল বড় বেশি তাদেরকে পুঁথিকেন্দ্রিক শিক্ষা দিচ্ছে, বাস্তব জীবন থেকে তাদেরকে অনেকটাই দূরে সরিয়ে দিচ্ছে। যে ইঁদুর প্রতিযোগিতা বারবার বলছে, সেটার মধ্যে তাদেরকে ঠেলে দিচ্ছে। এর মধ্যে যদি থাকে, তাহলে একটা স্টুডেন্ট কখনোই কিন্তু কোনোদিন যে প্রশ্ন করা, সেই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে আসবে না। এই যে সাহসী চিন্তা ভাবনা, সেগুলো কিন্তু তাদের মধ্যে আসবে না। প্রতিষ্ঠানকে প্রশ্ন করার জন্য যে সাহস থাকা দরকার, সেটা কিন্তু তাদের মধ্যে গ্রো করবে না। করবে কি? না ম্যাম। স্কুলের মধ্যে
থেকে, স্কুল সিস্টেমের মধ্য থেকে, গতানুগতিক শিক্ষার মধ্য থেকে আমরা কজন স্কুলকে প্রশ্ন করতে পারি? বেশ, আশা করি উত্তর পেয়েছেন। একদম ম্যাম। উজ্জ্বল বাবু, হ্যালো, আর কি কোনো প্রশ্ন আছে? মনে হয় না আছে বলে। যদি কেউ প্রশ্ন করতে চান, আমরা এখনো 5 মিনিট সময়। আমি এই মুহূর্তে আমি যদি পিপিটিটাও প্রশ্ন না থাকে স্টপ আমরা করে দিচ্ছি। ওকে ওকে। আর নচেত আমরা আগামী সরি আগামী পরবর্তী পর্যায়ে আমরা চলে যাব। আশা করছি সেরকম ভাবে কোনো প্রশ্ন হয়তো নেই। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুচারু এবং পরিশীলিত আলোচনার জন্য। খুব সুন্দরভাবেই আইভান ইলিচ সম্পর্কে আমাদের সামনে তুলে ধরলেন। শিক্ষা বিজ্ঞান বিষয়ক যে আলোচনা, এবং এখানে সমস্ত বেশিরভাগটাই শিক্ষা বিজ্ঞান বিষয়ক মানুষজনেরাই রয়েছেন। তো তাদের প্রত্যেকের কাছেই আইভান ইলিচ একটা নতুন কনসেপ্ট এবং নতুন বিষয়। এটা আমরা যে সময় পড়াশোনা করেছি, অনেকের কাছে এই বিষয়টা একেবারে নতুন। তো সেই নতুন বিষয়টা ধীরে ধীরে কিভাবে গ্রহণযোগ্যতা পাবে এখন সেটাই দেখার বিষয়। এবং এই সম্পর্কে জানাও এর জন্য আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ যে একটা নতুন বিষয়কে একজন নতুন তার দার্শনিক চিন্তা ভাবনা, তার শিক্ষাগত দর্শন নিয়ে আমাদের সামনে খুব সুন্দরভাবেই উপস্থাপন করলেন, এবং যেটা আমাদেরকে সমৃদ্ধ করবে সকলকে। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী পর্যায়ে। ধন্যবাদ জ্ঞাপন পর্বে। এই পর্বের জন্য আহ্বান জানাই বৈঠকির উপদেষ্টা এবং বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগীয় অধ্যাপক ডক্টর বিজ্ঞান মন্ডল। হ্যাঁ, থ্যাংক ইউ উজ্জ্বল। তোমার কথা আজকে খুব আবছা শোনা যাচ্ছিল আর খুব হেজি। হ্যাঁ, মানে আমি একটু ডিস্টার্ব হয়েছি এই আওয়াজগুলোতে। এনিওয়েজ, আজকে আমাদের মধ্যে পেয়েছি আমাদের রেসপেক্টেড রিসোর্স পার্সন মিস মিস টিম্পা সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নবগ্রাম হীরালাল পাল কলেজ, হুগলি। তিনি আজকে আমাদের বৈঠকের এই পর্বটায় একজন ফিলোসফার, থিওলজিস্ট, যাই বলি না কেন, এডুকেশনিস্ট আইভান ইলিশ সম্পর্কে যথেষ্টই এবং খুব রেলিভেন্ট এবং ইনফরমেটিভ বেশ কিছু বিষয় আলোচনা করলেন। যদিও আমাদের মধ্যে অনেক প্রশ্ন থেকেই গেল, we haven't yet been quenched by the knowledge, এবং আমাদের আরো পড়াশোনা দরকার। এরকম এমিনেন্ট পার্সনস যারা আমাদের শিক্ষা জগৎটাকে একদম উচ্চতর মানে পৌঁছে দিয়েছেন, তাদের সম্পর্কে আমাদের এই একটা মাত্র 2-1 ঘন্টার আলোচনায় আমরা ঠিক সন্তুষ্ট হতে পারি না। তো এই আলোচনাগুলো আরো দীর্ঘায়িত যদি করা যেত, তাহলে আমাদের মধ্যে ওই ছোট্ট একটু কুনির মানে নুরির মতন কোনো একটা জ্ঞানটা হয়তো আমাদের মধ্যে হতো। এরকম মহান পাণ্ডিত্য বা ইন্টেলেকচুয়াল পার্সনদের সম্পর্কে আমরা এই অল্প বিষয়ের মধ্যে মনে হয় না খুব বেশি জানতে পারি। তো আমাদের আজকে
রিসোর্স পার্সন, তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে, পিপিটি প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে খুব সুন্দর করেই বলার চেষ্টা করেছেন, এবং ইন্টারাকশন সেশনটাও খুব সুন্দর হয়েছে। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং আমাদের ছাত্র ছাত্রীরাও প্রাণ খুলে চেষ্টা করেছে কোশ্চেন করার, এবং ম্যাডামও আমাদের ভালো করে ইন্টারাক্ট করে গোটাটা বলার চেষ্টা করেছেন। তো সর্বোপরি মোটামুটি বেশ ভালোই একটা ইন্টারেক্টিভ সেশন হলো। থ্যাংক ইউ ম্যাডাম, ইউ আর হাম্বলি ওয়েলকাম। এবং আমি আপনার কাছ থেকে একটা পারমিশন চাই। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি অনলি ফর দ্য রিসোর্স পার্সন, যারা আমাদের এখানে বৈঠকিতে তাদের সেশনটা আমাদের এখানে করেন, তাদেরকে আমরা একটা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড করি। হ্যাভ আই বিন ইওর হ্যাভ আই আমি কি আপনার পারমিশনটা পেতে পারি যে হোয়াটসঅ্যাপ গ্রুপটায় আপনাকে অ্যাড করব? ঠিক আছে, সমস্যা নেই। ওকে উজ্জ্বল, তুমি ম্যাডামের পারমিশনটা পেলে ওনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড করে নিও। আর আমি স্যার, আমাদের পার্টিসিপেন্ট যারা যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আর সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজের অল সাপোর্টিং স্টাফ, তাদেরকেও আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করি। তো দিস ইজ অল অ্যাবাউট ভ্যালিডেশন। থ্যাংক ইউ। সরি স্যার, আমি বুঝতে পারিনি কেন আমার কথাগুলো হেলজি আসছিল। আমি এটা হয়তো কোনো টেকনিক্যাল বিষয়ের জন্য হবে, কারণ যাই হোক, মনে অন্যান্য হয় দিন তোমার যেগুলো আজকে ইন্টারনেট কোনো ইস্যুস হচ্ছে। হ্যাঁ আমার এখানে আমার কথাটা কি গতকাল ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। কিন্তু তোমার আমার কথা আমি এখানে যখন শুনছি, তোমার কথা আচ্ছা যখন আমি শুনছি, কিছু ঝিরঝির 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 আওয়াজ হচ্ছে। আচ্ছা আচ্ছা। গতকাল রাত থেকে অঝোরে বৃষ্টি পড়ছে এবং সেটা নন স্টপ আমার এখানে ও আচ্ছা। বিহাতে। তো তার কারণেও হলেও হতে পারে। যাই হোক, আবারও অসংখ্য ধন্যবাদ আজকের মুখ্য আলোচক মাননীয় টুম্পা সরকার মহোদয়, ওনার সুষ্ঠু সুন্দর এবং পরিশীলিত এই আলোচনা আমাদেরকে সমৃদ্ধ করবে বলে আশা রাখছি। কৃতজ্ঞতা জানাই সীতারাম মাহাতো মেডিকেল কলেজ বিভাগ এবং বৈঠকি মিডিলের পক্ষ থেকে, এবং সেই সঙ্গে সঙ্গে ম্যাডামের সুস্থ সুন্দর এবং দীর্ঘায়ু কামনা করি এবং আশা রাখছি আগামী দিনে এভাবেই পাশে তাকে সাড়া দেবেন। সেই সঙ্গে সঙ্গে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই সমগ্র বৈঠকির অংশগ্রহণকারীদের, যারা সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে বৈঠকিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন এবং বৈঠকির উদ্দেশ্যকে আরো পরিব্যাপ্ত করছেন, বৈঠকির কাজকর্মকে আরো বিস্তৃত করে তুলছেন। তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী যে পর্ব, পরবর্তী পর্বের যিনি মুখ্য আলোচক হিসেবে থাকবেন, হাওড়া জেলার বিজয় কৃষ্ণ গার্লস কলেজের শিক্ষা বিভাগীয় সহযোগী অধ্যাপিকা ডক্টর অন্বেষা আচার্য। উনি একটু ভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসবেন। উনি গতানুগতিক ছক থেকে বেরিয়েই একটু আলোচনাটা করতে চাইলেন এবং আমরা তাতে সম্মতি জানিয়েওছি। উনি যে বিষয়ে আলোচনা করবেন সে বিষয়টা হচ্ছে রিলিজিয়ান, ধর্ম অ্যান্ড এনসায়েন্ট ধর্ম অ্যান্ড মাইথোলজি ইন এনসায়েন্ট ইন্ডিয়া, অর্থাৎ প্রাচীন ভারতের ধর্ম, সনাতন ধর্ম এবং পুরাণ, এই বিষয়ে আলোচনা হবে আগামী রবিবার ঠিক বিকেল 3টেই এই একই প্ল্যাটফর্মে গুগল মিটে। ঠিক একই সময়ে আবার দেখা হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আজকের মতো আবারও সকলকে মাননীয় টুম্পা সরকার মহোদয়া, ডক্টর উদয়ন মণ্ডল মহোদয় এবং অন্যান্য সমস্ত শ্রোতা বন্ধুদের, বৈঠকি বন্ধুদের নমস্কার, শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা জানিয়ে বৈঠকের 37তম পর্বের অনুষ্ঠান এখানে শেষ করছি। কিন্তু শেষ করার আগে
আজকের মুখ্য আলোচক ওনার কাছ থেকে শুনতে চাইবো আমাদের এই উদ্যোগ সম্পর্কে। ম্যাডাম। হ্যালো, শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। বৈঠকি সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই। প্রথমত এটা আমি শুনলাম উদয়ন বাবুর কাছ থেকে, ওনার ওনার থেকেই জানা বৈঠকি সম্পর্কে। তো বিভিন্ন যে এখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল সেমিনার গুলো হচ্ছে তার মাঝখানে গিয়ে, অর্থাৎ সেই জিনিসটার বাইরে গিয়ে বাংলা ভাষায়, অর্থাৎ আমাদের মাতৃভাষায় যে একটি আলোচনা করা হচ্ছে এবং সেটা পুরুলিয়ার মতো একটি জেলার একটি কলেজ থেকে, এটা ভীষণ গর্বের একটি বিষয় আমার কাছে। আর সে কারণেই আমি নিজেই বলবো যে বৈঠকিতে আসতে পেরে আমি নিজেই আপ্লুত এবং আমি নিজেই আনন্দিত। আর সত্যি কথা বলতে বৈঠকির যদি একটি বৈশিষ্ট্য আমি বলি, সেটা হচ্ছে, যেটা আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে এখানে কিন্তু সে ঘরোয়া ভাবে একটা উপস্থাপন যেরকম হয়, যে বৈঠকের মধ্য দিয়ে, আড্ডার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে কিছু নতুন নতুন বিষয় শেখা, সেটা কিন্তু আমরা বৈঠকির মধ্যে দেখতে পাচ্ছি। অর্থাৎ ভীষণ শিক্ষা ব্যবস্থাটাকে যে ফর্মাল ওয়েতে পড়ানো হচ্ছে, আলোচনা করা হচ্ছে, সেরকম কিন্তু নয়। আমরা নিজেদের মধ্যে বেশ একটা গল্প করে, গল্পের মধ্য দিয়ে কিন্তু অনেক বিষয় সম্পর্কে শিখতে পারছি। আমিও মাঝে মধ্যে বৈঠকের বিভিন্ন প্রোগ্রামে জয়েন করি। আমিও মাঝে মধ্যে বিভিন্ন বিষয় সম্পর্কে সেখান থেকে জানতে পারি বা শিখতে পারি। মর্মর স্যারের যেটা বললেন আপনি, আমি সেটাও অ্যাটেন্ড করেছিলাম। যাই হোক, তো এর মধ্য দিয়ে আমার যেটা মনে হচ্ছে, আশা করছি বৈঠকই ধীরে ধীরে আরো এগিয়ে যাবে। বৈঠকের সাফল্য কামনা করছি। আরো অনেক হাজার বা সহস্র এতগুলো পর্ব পেরিয়ে যাক বৈঠকই, এই কামনাই রইল। এবং আপনার উপস্থাপনা, আপনার পরিচালনায় এটা আরো বেড়ে উঠুক, এই কামনাই রইল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমরা আজকের এই 37তম পর্বের বৈঠকের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমরা শেষ করব। শেষ করার আগে সকলকে আবারও ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের বৈঠকের 37তম পর্বের অনুষ্ঠান এখানে শেষ করলাম। দেখা হবে আগামী রবিবার 38তম বৈঠকের অনুষ্ঠানে। প্রাচীন ভারতের ধর্ম, সনাতন ধর্ম এবং পুরাণ নিয়ে আলোচনা হবে ডক্টর অন্বেষা আচার্যের সঙ্গে। ধন্যবাদ।